আমাদের ভয়েস অফ নয়ন ইউটিউব চ্যানেলের রোমান্টিক লাভ স্টোরি গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। নিজের বডিগার্ডের উপর ক্রাশ খাওয়াও এক ধরনের আর্ট, যেটা সবাই পারে না। বাবা যখন বলেছিল আমার জন্য বডিগার্ড রাখবে, আমি সোজা না বলে দেই। কিন্তু যখন আমি আমার বডিগার্ডকে প্রথমবার দেখি, মনটা চেয়েছিল তাকে নিয়ে পালিয়ে যাই। কিন্তু এইটা সম্ভব না, বাবার সম্মানে দাগ লাগবে। আর এমনিতেও আমি দৌড়াতে পারি না, কারণ আমার ডান পা 3 মাস প্যারালাইজ থাকার কারণে আমি হাঁটতে পারি না ঠিক মতো। দৌড়াতো তো দূরের কথা। আমি উমায়ের বিনতে ফিরোজ, ফিরোজ আনোয়ারের বড় মেয়ে। আমার বাবা ফিরোজ আনোয়ার একজন নেতা, রাজনৈতিক, যেন ওনার রক্তে রক্তে বসবাস করে। একদিন পুরো পরিবার মিলে ঘুরতে বের হয়েছিলাম। বাবার এক শত্রু আমাদের উপর বোমা হামলা করায়, কিন্তু বোমা আমাদের গাড়িতে এসে পড়েনি। আমাদের গাড়ির সামনে বিস্ফোরণ হয়েছিল, যার ফলে আমাদের গাড়ি উল্টিয়ে পড়ে। মা, বাবা, আমি, আমার ছোট 2 ভাই সহ সবাই খুব আহত হই। সেই দিন আমার পায়ে খুব জোরে আঘাত লেগেছিল, যার ফলে আমার ডান পা প্যারালাইজড হয়ে গেছিল। 3 মাস বেড রেস্টের পর আমি সুস্থ হয়ে উঠেছি। আর গত 2 দিন আগে জানতে পারলাম বাবা আমার জন্য বডিগার্ড রেখেছে। না করেও লাভ হয়নি। বাবা খুব জেদি, যদি আমার কিছু হয়ে যায়, তাই বডিগার্ড রাখলো আমার জন্য। ভালোই হয়েছে, এমন হ্যান্ডসাম বডিগার্ড যে কেউ চাইবে। আর আমি নাচেও পেয়ে গিয়েছি। যাক, অনেক কথা হলো, এখন কিছুক্ষণ অপেক্ষা করি। আমার বডিগার্ড আসবে আগামীকাল সকালে, আমাকে ভার্সিটি নিয়ে যাবে সে। এখন না হয় ঘুমাই, সময়টা তাড়াতাড়ি কাটবে তাহলে। ওকে, গুড নাইট। সকাল 7টার অ্যালার্ম বাজার আগেই কেউ উমাইরের রুমের দরজায় ঠক ঠক করছে। এত জোরে কেউ ঠক ঠক করে? ঠক ঠক শব্দে উমাইর বিরক্ত হচ্ছে। কানের উপর বালিশ চেপে ধরে আবার চোখ বন্ধ করে ফেলল। না, আর সহ্য করা যায় না। ধরফড়িয়ে উঠে বসলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7টা বাজতে আরো 5 মিনিট বাকি। উমাইর মুখ লটকালো। আর 5টা মিনিট পর ডাকলে কি হয়? উমাইর ধীরে ধীরে বিছানা থেকে নামলো। জিনিসপত্র ধরে ধরে দরজার সামনে গিয়ে দরজা খুলল। দরজা খোলার সাথে সাথে কেউ একজন উমাইরের মুখ চেপে ধরলো। উমাইর ছটফট করছে। ওই মানুষটার পেছন থেকে আর একজন এসে উমাইরের মুখের উপর একটা স্প্রে মারলো। স্প্রেটা নাকে লাগতেই উমাইর চোখ বন্ধ হয়ে আসলো। সাথে সাথে সে সেন্সলেস হয়ে গেল। কিছুক্ষণ পর 7টার অ্যালার্ম বাজতেই উমাইরের মা নুসাইবা বেগম ঘুম থেকে উঠলেন। মেয়ে নিশ্চয়ই অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে পড়েছে, তার কাজই এটা। মা ঘুম থেকে না উঠালে উনি ওঠেন না। মা বিছানা থেকে নেমে রুম থেকে বের হলেন। বের হয়ে উমাইরের রুমের দিকে হাঁটা ধরলেন। কিছুটা এগিয়ে গিয়ে উনি থমকে দাঁড়ালেন। মেইন দরজা খোলা। দ্রুত হেঁটে গিয়ে দরজার সামনে দাঁড়ালেন। বাহিরের পরিস্থিতি দেখে চিৎকার করে ওনার স্বামীকে ডাকলেন। হঠাৎ চিৎকার শুনে ফিরোজ আনোয়ার ধরফড়িয়ে উঠলেন। ওনার বেগমের চিৎকার শুনে তাড়াতাড়ি ঘর থেকে বের হলেন। স্বামীকে আসতে দেখে নুসাইবা বেগম দ্রুত হেঁটে ওনার সামনে গেলেন। পাগলের মতো বলতে লাগলেন, ওগো, কোনো দুর্ঘটনা ঘটেছে? বাহিরে অবস্থা দেখো। স্ত্রীকে সান্ত্বনা দিয়ে ফিরোজ আনোয়ার বললেন, তুমি শান্ত থেকো, আমি দেখছি ব্যাপারটা। ফিরোজ আনোয়ার দ্রুত গিয়ে দরজার সামনে দাঁড়ালেন। ওনার প্রত্যেকটা বডিগার্ড মাটিতে শুয়ে আছে। দেখে তো মনে হচ্ছে কেউ কোনো চক্রান্ত করে সবাইকে অজ্ঞান করেছে। ফিরোজ আনোয়ার কপালে থাকা ঘাম মুছে ঘুরে ওনার বেগমকে বললেন, তুমি বাচ্চাদের দেখো গিয়ে, আমি এই দিকটা সামলাচ্ছি। নুসাইবা বেগম দ্রুত ওনার ছেলেদের রুমে গেলেন।
ওনার 12 বছরের যমজ ছেলে ওসমান আর উজ্জ্বল বেখবর হয়ে ঘুমাচ্ছে। ছেলেদের দেখে দ্রুত মেয়ের রুমে গেলেন। রুমের দরজা খোলা দেখে ওনার বুকের বাপাসটা মোচড় দিয়ে উঠল। তাড়াতাড়ি রুমে গিয়ে লাইট অন করে দেখে মেয়ে রুমে নেই। দ্রুত বাহিরে এসে ফিরোজ আনোয়ারকে কাঁদতে কাঁদতে বললেন, মেয়ে তো রুমে নেই, ছেলেরা ঘুমাচ্ছে, কিছু একটা করো উমায়ের বাবা, আমার মেয়ে কিছু হয়ে গেলে। রাগী স্বরে ফিরোজ আনোয়ার বলে উঠলেন, খবরদার, এমন কথাবার্তা মুখেও আনবে না। আমার মেয়ের কিছু হবে না। আমি এখনই ওকে ফোন দিচ্ছি। ও তো সামান্য বডিগার্ড, ও কিভাবে আমাদের মেয়েকে খুঁজবে? ওকে তুমি সাধারণ বডিগার্ড মনে করেছো? ওর চোখে ফাঁকে দেওয়া এত সহজ না যে তুফানের মতো দৌড়ায়। ও হচ্ছে আহত বাঘ, ওকে কেউ টোকাও মারতে পারবে না। আমার বিশ্বাস ও আমার মেয়েকে খুঁজে নিয়ে আসবে। অন্যদিকে গ্যারেজ, এটা এমন একটা জায়গা যেখানে গাড়ি রাখা হয়, নষ্ট ভালো সব ধরনের। কিন্তু এখন যে গ্যারেজটার কথা উল্লেখ করছি, এইটা গ্যারেজ কম ভাঙা জিনিসপত্রের ফ্যাক্টরি মনে হচ্ছে। গ্যারেজটার ঠিক মাঝে একটা মস্ত বড় বক্সিং ব্যাগ ঝুলছে, যে বক্সিং ব্যাগটাকে ঘষে মারলে হাতের হাড্ডি ফেটে যাবে। চারপাশে মোটা মোটা বড় চাকা পড়ে আছে, বড় ট্রাকের চাকা সবগুলো। গ্যারেজের ভেতর একজন পুশ আপ মারছে, প্রায় 100 বার হয়ে গিয়েছে, এখনো সে পুশ আপ মারছে। ঘেমে তার শরীর একাকার। তখনই তার মোবাইল বেজে উঠল। পুশ আপ করা বন্ধ করে মাথা ঘুরিয়ে মোবাইলের দিকে তাকালো। উঠে দাঁড়িয়ে দ্রুত হেঁটে গিয়ে মোবাইল হাতে নিল। মোবাইলের স্ক্রিনে বড় সাহেব লেখা উঠছে। রিসিভ করে কানে ধরলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুমি? আশেপাশেই আছি, বলুন স্যার, আমার জন্য কি অর্ডার আছে? আমার মেয়েকে তারা তুলে নিয়ে গিয়েছে, তাকে যেভাবে পারো খুঁজে নিয়ে আসো। ইয়েস স্যার, এখন বাজছে 7:15, ঠিক 8:15-তে ম্যাম আপনার চোখের সামনে থাকবে। ওকে, আই বিলিভ ইউ মাই বয়। থ্যাংক ইউ স্যার, অপেক্ষা করুন আর ভরসা রাখুন আমার উপর। উমায়ের জোরে জোরে চিৎকার করছে। তার হাত পা চেয়ারের সাথে বেঁধে বসিয়ে রেখেছে। অজ্ঞান হওয়ার 10 মিনিট পরই তার জ্ঞান ফিরে এসেছে। চোখ খুলে দেখে সে একটা গাড়ি আর তার চারপাশে মানুষরূপী কিছু ভয়ঙ্কর অমানুষ, যাদের উমায়ের চিনে খুব ভালো মতো। তাকে একটা পুরনো ফার্ম হাউসে এনে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। আর তার ঠিক বরাবর বসে আছে রাশেদ খান, ফিরোজ আনোয়ারের সবচেয়ে বড় শত্রু খালিদ খানের ছোট ভাই। তার ডান হাতে রয়েছে ছুরি আর বাম হাতে একটা আপেল। ছুরিটা চকচক করছে, যেন এখনই ধার করিয়ে এনেছে। উমায়ের চিৎকার শুনে তার দিকে তাকালো। হঠাৎ তার চাহনি দেখে উমায়ের একটা ঢোক গিলল। রাশেদ খান হেসে বলল, বেবি গার্ল, তোমাকে তো বললাম ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার ক্ষতি মানে তো আমার ক্ষতি। উমায়ের রাগী দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোর মতো ফাজিল বদমাইশ বদের হাড্ডি এমনিতেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াও, এত কনফিডেন্স! ইয়েস, আমার মধ্যে কনফিডেন্সের অভাব নেই। আই লাইক ইট। তাই তো তোমাকে এতটা পছন্দ করি। তোমাকে দেখলে আমার আমার কেমন জানি লাগে, ইচ্ছে করে তোমাকে গভীরভাবে ছুঁয়ে দেখতে। ছুঁয়ে তো দেখ, মরে যাব, তবুও নিজেকে বিলিয়ে দেব না। কনফিডেন্ট ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট ভালো না। আমি কি কি করতে পারি তা তুমি এখনো জানো না। উমায়ের হেসে দিল, হাসতে হাসতে বলল, আর আমার বাবা কি কি করতে পারে তা তুই জানিস না। আরে, তোমার বুড়া বাবা কি করতে পারবে তা আমি জানি। তোর ডায়লগ এখন আমি বলতে চাই, কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। রাশেদ খান দাঁড়িয়ে গেলেন। হাতে থাকা আপেল একটা কামড় বসিয়ে ছুঁড়ে মারল। উমায়ের তার দিকে তাকিয়ে আছে, ভয় করছে খুব, কিন্তু সময়টা ভয় পাওয়ার না, বুদ্ধি খাটাতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে।
রাশেদ খান ছুরিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে উমাইরের দিকে এগিয়ে আসতে লাগলেন। উমাইর ঢোক গিলল, বড্ড ভয় করছে তার। ভাবছে এখন কি সে মারা যাবে। রাশেদ খান উমাইরের সামনে দাঁড়িয়ে ছুরিটা উমাইরের গলার বরাবর রাখলো। উমাইর চোখ বন্ধ করে ফেলল। রাশেদ খান ছুরি উমাইরের গলায় দাবাতে যাবে, তখনই দরজা ভাঙার শব্দ আসলো। রাশেদ খান পিছনে ফিরে দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে। ভালো মতো চোখ ছোট ছোট করে তাকিয়ে দেখে একটা লম্বা চওড়া ছেলে, সাদা শার্ট, শার্টের উপর কালো কোট, কালো জিন্স, কালো টাই, হাতে ঘড়ি, চোখে কালো সানগ্লাস, কানে একটা ব্লুটুথ, চুল এলোমেলো, চেহারায় ছিটে ছিটে ঘাম লেগে আছে। উমায়ের ভালো মতো ছেলেটাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে হাসলো। ছেলেটা ধীর পায়ে হেঁটে এসে রাশেদ খানের বরাবর দাঁড়ালো। রাশেদ খানের কপাল বেয়ে ঘাম পড়ছে। সে দ্রুত হেঁটে গিয়ে দরজার বাহিরে তাকিয়ে দেখে তার এক একটা চেলাপেলা অজ্ঞান হয়ে পড়ে আছে। সবগুলোর চেহারায় নীল নীল দাগ হয়ে আছে, তার মানে সবগুলো মার খেয়েছে। রাশেদ খান পেছন ফিরে দেখে ছেলেটা উমায়ের হাতের পায়ের দড়ি খুলে দিচ্ছে। দড়ি খুলে দিতেই উমায়ের তার ডান হাত ধরল। হাতে পুরো নীল রঙের দাগ হয়ে গেছে, ব্যথা করছে খুব। ব্যথায় উমায়ের আতকে উঠল। ছেলেটা ভ্রু কুঁচকে রাশেদের দিকে তাকালো। তার চাহনি দেখে রাশেদ ভয় পেয়ে গেল। সে ধীরে ধীরে পিছাতে পিছাতে দৌড়ে পালালো। সেও পিছে যেতে দিল। তখনই উমায়ের তার হাত ধরে ফেলল। সে পেছনে ফিরে উমায়েরকে দেখে হাঁটু গেড়ে বসে বলল, আর ইউ ওকে ম্যাম? তুমি কিভাবে জানলে আমি এখানে? তাদের সম্পর্কে পুরো ডিটেলসে স্টাডি করেছি আমি। ক্রিমিনালদের ধরতে হলে ক্রিমিনাল মাইন্ডে ভাবতে হয়। উমায়ের হেসে বলল, না, নিজেকে ক্রিমিনাল ভেবো না। তুমি তো সেই ব্যক্তি যে দেশের জন্য কতই না স্যাক্রিফাইস করেছো। পাস্ট ইজ পাস্ট ম্যাম। চলুন এখন। বড় সাহেব আর বড় ম্যাডাম খুব টেনশনে আছেন। গাড়ি নিয়ে এসেছো? আমি হাঁটতে পারবো না। ইয়েস ম্যাম, চলুন। আচ্ছা, তোমার নামটা যেন কি? বুরাক সাহরিয়া সাহ, ইয়োর বডিগার্ড। বুরাক মরে যাবে কিন্তু তার ম্যামের কোনো ক্ষতি হতে দিবে না। লেটস গো ম্যাম। উমায়ের মুচকি হেসে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ডান পায়ে তার শক্তি খুব কম। বুরাক উমায়ের পায়ের দিকে তাকালো। তার ডান পা কাঁপছে। বুরাক ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল উমায়ের দিকে। হাত কাঁপছে তার। উমায়ের তার ম্যাম হয়, হাত বাড়িয়ে দেওয়াটা কি তার ঠিক হলো? এইসব ভেবে হাত সরিয়ে নিতে নিল, তখনই উমায়ের তার হাত ধরে ফেলল। বুরাকের হাত শক্ত করে ধরে উমায়ের পা বাড়ালো। বুরাক শক্ত করে উমায়ের হাত ধরে ফেলল। উমায়েরকে ধরে ধীরে ধীরে হেঁটে বাহিরে নিয়ে গেল। তাকে গাড়ির পিছনের সিটে বসিয়ে বুরাক ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। উমায়ের জানালার বাহিরে তাকিয়ে আছে। জন্মের পর থেকে তার জীবনটা এমন, কোনো না কোনো বিপদ তার পরিবারের উপর আসতেই থাকে। চোখ বন্ধ করে লম্বা একটা নিঃশ্বাস ফেলল। এদিকে উমায়ের বাড়িতে ফিরোজ আনোয়ার কপালে হাত দিয়ে বসে আছে। বোরাকের সাথে কথা বলার পর থেকে উনি চুপ করে সোফায় বসে আছেন, কারোর সাথে কোনো কথা বলেনি। নুসাইফা বেগম দাঁড়িয়ে আছে ওনার স্বামীর পাশে। মেয়ে না আসা পর্যন্ত কারো মনে শান্তি নেই। উসমান আর উজ্জ্বল ঘুম থেকে উঠে বাহিরে আসলো। মা বাবাকে টেনশনে দেখে তার বোঝা হয়ে গিয়েছে কোনো অঘটন ঘটেছে। তারাও চুপ করে বাবার পাশে বসে রইল। চারপাশে চোখ বুলিয়ে দেখে তার বোনকে দেখা যায় না, তার মানে তার বোনের সাথে কিছু হয়েছে। দুজন দুজনের দিকে তাকিয়ে কি যেন ইশারা করে দুহাত পেতে দোয়া করতে লাগলো। মা তাদের দেখে মুচকি হেসে দুজনের মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণ পর গাড়ির হর্নের শব্দ আসলো, কিন্তু ফিরোজ আনোয়ার সেইভাবেই বসে আছে। মেয়ে যখন আসবে তখন না হয় রিয়াক্ট করবে। উমায়ের গাড়ি থেকে নেমে ধীরে ধীরে হেঁটে বাড়ির ভিতরে গেল। মেয়েকে দেখে মা বাবা দুজনেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। বুরাক এসে সর্বপ্রথম ঘড়ির দিকে তাকালো। ঠিক 8:15 বাজে। টাইম দেখে বাঁকা হাসি দিল। ফিরোজ আনোয়ার মেয়েকে ছেড়ে বুরাকের দিকে তাকালো।
বুরাক মাথা নিচু করে ধীর পায়ে হেঁটে গিয়ে ফিরোজ আনোয়ারের সামনে দাঁড়ালো। ফিরোজ আনোয়ার বুরাকের মাথায় হাত রেখে বললেন, আই এম সো প্রাউড অফ ইউ মাই বয়। তুমি জানতে চেয়েছিলে একবার আমি তোমার উপর কেন তো ভরসা করি। এই কারণে ঠিক 8:15-তে আমার মেয়ে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব। ধন্যবাদ না, আমাকে অর্ডার দিন। আমি আর কিভাবে আপনাদের সেবা করতে পারি তা বলুন। আমাদের না, শুধু আমাদের মেয়েটার খেয়াল রাখলেই হবে। এক কাজ করো বুরাক, বাইরের ফার্ম হাউসে তুমি শিফট হয়ে যাও। তুমি পাশে থাকলে আমার ভরসা দ্বিগুণ হয়ে যায়। ওকে স্যার, আমি আজই শিফট হয়ে যাব। বুরাক ফিরোজ আনোয়ারকে পাশ কাটিয়ে উমাইরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ম্যাম, আজ আপনি ভার্সিটি যাবেন? হ্যাঁ, আমার খুব ইম্পর্টেন্ট ক্লাস আছে। ফিরোজ আনোয়ার দ্রুত হেঁটে এসে উমাইরকে বললেন, না, আজ তুই কোথাও যাবি না, রেস্ট নে, আগামীকাল থেকে যাবি। উফো আব্বু, আমার এমনিতেও 3 মাসের পড়া পিছিয়ে আছে। আমি আজ থেকেই যাব। কিন্তু আমার ভীষণ টেনশন হবে। বডিগার্ড রেখেছো কেন তাহলে? ফিরোজ আনোয়ার বুরাকের দিকে তাকালেন। বুরাক সোজা হয়ে গাছের মতো দাঁড়িয়ে আছে। ছেলেটার উপর পুরো ভরসা আছে, কিন্তু হাজার হলেও বাবার মন তো তাই মানছে না। যেহেতু মেয়েটার পড়াও খুব জরুরি, তাই পারমিশন দিয়ে দিল যাওয়ার। উমাইরকে ধরে মা তার রুমে নিয়ে গেল। ফিরোজ আনোয়ার সোফায় বসে পড়ল। বুরাকের দিকে তাকিয়ে তাকে ডাকলো। বুরাক হেঁটে গিয়ে ফিরোজ আনোয়ারের সামনে দাঁড়ালো। ফিরোজ আনোয়ার একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, বুরাক, তুমি আমার মেয়েটাকে সবসময় চোখে চোখে রাখবে, তার যেন কোনো ক্ষতি না হয়। উমায়ের সেফটি আমার জন্য খুব জরুরি। আমার একটাই মেয়ে, ওর কিছু হয়ে গেলে আমিও বাঁচতে পারবো না। সে আমার জান, তাকে হেফাজতে রেখো। ইয়েস স্যার, বুরাক মরে যাবে কিন্তু তার মেমের কোনো ক্ষতি হতে দিবে না। ফিরোজ আনোয়ার মুচকি হাসলেন। তখন উনি একটু হলেও নিশ্চিন্তে থাকতে পারবেন। ভার্সিটিতে সবাই বুরাকের দিকে হা হয়ে তাকিয়ে আছে। বেশ অস্বস্তি বোধ করছে উমাইর। সে ধীরে ধীরে হাঁটছে আর তার পিছনে বুরাক হেঁটে আসছে। সবাই কানাকানি করছে, একটু হলেও তাদের কথা শোনা যাচ্ছে। সবাই বুরাকের প্রশংসা করছে, কিন্তু যা যা বলছে তা শুনে উমাইরের রাগ উঠছে। সুন্দর মেয়ে দেখলে কিছু কিছু ছেলেরা, আর সুন্দর ছেলে দেখলে কিছু কিছু মেয়েরা ফ্ল্যাট করা শুরু করে দেয়। উমাইর মাথা ঘুরিয়ে এক নজর বুরাককে দেখে আবার মাথা ঘুরিয়ে ফেলল। আচ্ছা, যারা খুব ফর্সা হয় তারাই কি সুন্দর? যাদের গায়ের রং কালো তারা কি সুন্দর না? সুন্দর মানেই যে সাদা চামড়া, তাই না? কিছু কিছু কালো মানুষরাও খুব সুন্দর হয়, যাদের দেখলে মন জুড়িয়ে যায়। বুরাকের সৌন্দর্য কিছুটা এমনই, হালকা উজ্জ্বল শ্যামবর্ণের একটু সুদর্শন যুবক সে। উমাইরের পছন্দ খারাপ না। গর্ব অনুভব করে একটা বিশ্বযুদ্ধ জয়ের হাসি দিয়ে এগিয়ে যাচ্ছে। কে কি ভাবছে তা এখন না ভাবাই শ্রেয়। ক্লাসের সামনে গিয়ে উমাইর দাঁড়ালো। বডিগার্ডকে তো নিয়ে যেতে পারবে না। উমাইর পিছনে ফিরে দেখে বুরাক মূর্তির মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। উমাইর জোরপূর্বক হাসি দিয়ে বলল, তোমাকে তো নিয়ে যাওয়া যাবে না ক্লাসে। স্যার বলেছেন আপনার উপর নজর রাখতে। উমাইর ভ্রুকুচকে বলল, আমি কি পালিয়ে যাব যে নজর রাখতে হবে আমার উপর? আপনি পালাবেন না, কিন্তু আপনার আশেপাশে এমন অনেক মানুষ থাকতে পারে যারা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। কেউ আমার ক্ষতি করবে না, তুমি অপেক্ষা করো। আমার ক্লাস 2টার দিকে শেষ হবে। কিন্তু ম্যাম। কোনো কিন্তু না। বুরাক কিছু বলল না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। উমাইর ঘুরে ধীরে ধীরে হেঁটে ক্লাসের ভেতরে গেল। বুরাক মাথা তুলে তাকালো উমাইরের যাওয়ার পথে। চারপাশে চোখ বুলিয়ে কি যেন ভেবে চলে গেল।
উমায়ের ক্লাসের ভেতরে গিয়ে একটা ঢোক গিলল। সবাই তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন চিড়িয়াখানা থেকে কোনো প্রাণী এসেছে। তার ক্লাসের সব থেকে অ্যাটিটিউডওয়ালা মেয়ে রুম্মান আক্তার বেঞ্চের উপর বসে লিপস্টিক পরছে। উমায়ের ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। লিপস্টিক পরে রুম্মান মাথা ঘুরিয়ে উমায়ের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। উমায়ের একটা লম্বা নিঃশ্বাস ফেলল। সে জানে এখন কি হবে। রুম্মান বেঞ্চ থেকে নেমে হেঁটে গিয়ে উমায়ের সামনে দাঁড়ালো। তারপর হেসে দিয়ে বলল, এভরিওয়ান প্লিজ অ্যাটেনশন, দেখুন কে এসেছে, উমায়েদ বিনতে ফিরোজ। আমার নামটা এত সুন্দর করে নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। ও প্লিজ, 3 মাস পর কোথা থেকে উঠে আসলে? ওহো, তোমার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, বেঁচে গেলে? বলেই রুম্মান ফিক করে হেসে দিল। উমায়ের হেসে আর একটু এগিয়ে গিয়ে রুম্মানের বরাবর দাঁড়ালো। রুম্মান ভ্রু নাচালো। ভ্রু নাচানোর সাথে সাথে উমায়ের ঠাস করে রুম্মানকে থাপ্পড় মেরে দিল। আশেপাশে সবাই শব্দ করে হেসে উঠল। রুম্মান উমায়ের দিকে মুখ লটকিয়ে বলল, দোস্ত, তুই আমাকে মারলি? বেশ করেছি, এই 3 মাসে একবারও আমাকে দেখতে যাসনি তুই। সরি ইয়ার। তুই আমাকে ইয়ার দোস্ত এসব বলা বন্ধ করে দে। এমন করিস কেন? ভালো করেছি, আমার অ্যাক্সিডেন্টের মজা উড়াচ্ছ? হি, ওটা তো জাস্ট ফান। তুই আমাকে মারলি কেন? জাস্ট ফান দোস্ত, জাস্ট ফান। রুম্মান মুখ বাঁকালো। উমায়ের হেসে রুম্মানকে জড়িয়ে ধরলো। ভার্সিটির সবচেয়ে কাছের বন্ধু তার রুম্মান। এমনিতে রুম্মানের খুব অ্যাটিটিউড, ইগো যেন তার রক্তে বসবাস করে। কিন্তু উমায়ের আসার পর রুম্মান কিছুটা পরিবর্তন হয়েছে। উমায়ের আর রুম্মান গিয়ে বেঞ্চে বসলো। কিছুক্ষণ পর ক্লাস টিচার আসার ঘন্টা বাজলো। তখনই কেউ একজন ক্লাসে এসে প্রবেশ করলো। রুম্মান সামনের দিকে তাকিয়ে উমায়েরকে খোঁচা মেরে বলল, দোস্ত, এই হ্যান্ডসামটা কি আমাদের নিউ স্যার? উমায়ের সামনে তাকিয়ে দেখে এটা তো বুরাক, কিন্তু ও ক্লাসে আসলো কেন? উমায়ের দাঁড়িয়ে এগিয়ে যেতে নিল। তখনই স্যার প্রবেশ করলো ক্লাসে। উমায়ের থেমে গেল। এখন যদি স্যার বকে? স্যার পা থেকে মাথা পর্যন্ত বুরাককে দেখে বলল, তো তুমি সেই ব্যক্তি যাকে প্রিন্সিপাল স্যার ক্লাসে থাকার পারমিশন দিয়েছে? জি। পাথরের মতো দাঁড়িয়ে না থেকে গিয়ে বসো। নো, আই এম ফাইন। বসো গিয়ে। এভাবে মুক্তির মতো দাঁড়িয়ে থাকলে আমি এই ক্লাস করব কি করে? আমি কি আপনাকে ধরে রেখেছি? সবাই হেসে দিল বুরাকের কথা শুনে। স্যার অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। উমায়ের নখ খাচ্ছে। এই ছেলেটা তাকে ডুবাবে শিওর। স্যার আর কিছু বলল না। সবাইকে চুপ থাকতে বলে এক এক করে সবার নাম ডাকতে লাগলো। উমায়ের নাম আসতেই স্যার বড় একটা হাসি দিয়ে বলল, উম্মাইয়ের, ইয়েস স্যার। কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার। শুনেছি তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। জি স্যার। সো স্যাড, আমার অনেক দুঃখ লেগেছে। 3 মাস ছাড়া ভালো লাগেনি একদমই। উমায়ের রাগে কাঁপছে। এই বদমাস লোকটা তাকে দেখলেই এইসব বলে। বলবে নাই বা কেন? এই 45 বছরের স্যার তো এখনো বিয়েই করেনি। সুন্দর মেয়ে দেখলেই উঠে পড়ে লাগে তাকে পটাতে। রুম্মান উমায়েরকে ইশারায় বলল বসে পড়তে। বুরাক ধীর পায়ে হেঁটে গিয়ে স্যারকে বলল, ভার্সিটিতে স্যাররা পড়াতে আসে, আলাপ করতে না। স্যার চোখে দেখা চশমাটা ঠিক করে বলল, তুমি এসব বলার কে? আমি কে জানতে চান? হ্যাঁ। বুরাক পকেট থেকে পিস্তল বের করে স্যারের বেঞ্চের উপর রাখলো। সবার যেন এখনই চোখ বেরিয়ে আসবে। পিস্তল দেখে স্যার ভয় পেয়ে গেল। কপাল বেয়ে ওনার ঘাম ঝরছে। উমায়ের বলে উঠল, বুরাক, বাইরে যাও। তুমি না। তুমি আমার অর্ডার শুনবে না? আপাতত আমি বড় স্যারের অর্ডার শুনবো। ভার্সিটি শেষ হওয়ার পর আপনার অর্ডার শুনবো। তো স্যার বলুন, ক্লাস করাবেন নাকি আলাপ করবেন মেয়ের বয়সী স্টুডেন্টদের সাথে? ক্লাস করাবো। গুড বয়।
কি দরকার ছিল ক্লাসে সবার সামনে পিস্তল বের করার? চিল্লিয়ে উঠল উমাইর। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বুরাক। উমাইর রাগে কাঁপছে, ইচ্ছে করছে পিস্তলটা দিয়ে এই বডিগার্ডটাকে মেরে ফেলতে। উমাইর আবার বলে উঠল, আমি জানি স্যারের নজর খারাপ, কিন্তু কখনো আমার সাথে নোংরা ব্যবহার করেনি। উনি ভয় পেয়ে গেছিলেন। ওনার বয়স জানো, যদি হার্ট অ্যাটাক করে ফেলতো তুমি জেলে চলে যেতে। সরি ম্যাম। রাখো তোমার পাথর মার্কা সরি তোমার কাছে। সরি বলছো মনে হচ্ছে কেউ আমার কানে পাথর ছুঁড়ে মারছে। আমি থাকতে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। ও আল্লাহ, কোথায় ফাঁসালে? এই তুমি যাও তো, কিছু নিয়ে আসো, আমার ক্ষুধা পেয়েছে। বড় ম্যাম আপনার টিফিন দিয়ে দিয়েছে আর বলেছে আপনাকে খেয়ে নিতে। না, আমি বার্গার খাবো। ম্যাম, ওগুলো আপনার জন্য খুব জরুরি। তুমি কি ডক্টর? না। তো যা বলছি তাই করো, গিয়ে বার্গার নিয়ে আসো। ওকে। বুরাক চলে গেল উমাইরের জন্য বার্গার আনতে। আইসক্রিম খেতে খেতে রুম্মান এসে উমাইরের পাশে বসলো। এখন টিফিন টাইম দিয়েছে। রুম্মান বলল, দোস্ত, তোর বডিগার্ডটার নাম্বার দে। নেই আমার কাছে। মিথ্যা বলিস না, তোর বডিগার্ড তোর কাছে নাম্বার নেই? সত্যি বলছি, আজ থেকেই ও ডিউটি শুরু করেছে। তাহলে ওর নাম্বারটা জোগাড় করে দে প্লিজ। কেন, কি করবি? প্রেম করব। ইস, জীবন বরবাদ। এইভাবে বলছিস কেন? মাত্র তো দেখলি তাকে, আরো কিছুদিন যাক, তারপর বুঝবি। আমি এই কিছু ঘন্টায় বুঝে গিয়েছি, এটা মানুষ কম পাথর বেশি। আরে এইটা তো আরো ভালো। কারো সাহস হবে না আমাকে কিছু বলার। প্লিজ দোস্ত, নাম্বারটা এনে দে। আচ্ছা, দিবনি। মুখে দিব না বললেও উমাইর মনে মনে ঠিকই ডাকছে আর দিবে না ডিসাইড করেছে। কিছুক্ষণ পর বুরাক আসলো বার্গার নিয়ে। প্যাকেট উমাইরের দিকে এগিয়ে দিতেই উমাইর ভ্রু কুঁচকে বলল, এত দেরি কেন? সরি ম্যাম। ইটস ওকে। বলেই উমাইর প্যাকেটটা হাতে নিল। বুরাক সোজা হয়ে আবার দাঁড়িয়ে পড়ল। রুম্মান গালে হাত দিয়ে তাকিয়ে রইল বুরাকের দিকে। উমাইর হালকা করে রুম্মানের গালে থাপ্পড় দিয়ে ইশারায় বলল অন্যদিকে দেখতে। রুম্মান ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে ফেলল। বার্গার বের করে উমাইর বড় একটা হাসি দিয়ে বার্গারে কামড় বসালো। কামড় দিয়ে সে থমকে গেল। এই কি বার্গার! বার্গারের বন্ডটি ফাঁকা করে তার চোখ কপালে উঠে গেল। তাড়াতাড়ি দাঁড়িয়ে হা হয়ে তাকিয়ে রইল। বড় ম্যাম আপনার জন্য ভাত, শাক, সবজি রেঁধে টিফিন বক্সে ভরে দিয়েছে। এইগুলো খাবার আপনার জন্য খুব জরুরি, কিন্তু আপনি খাবেন না বলেছেন, তাই আমি বার্গারের ভেতরে ভাত, শাক, সবজি দিয়ে মিশিয়ে ভরে দিয়েছি। উমাইরের কি করতে ইচ্ছে করছে সে নিজেও জানে না। হাতে থাকা বার্গারটা ছুঁড়ে মেরে দিল। বুরাক বলল, ফেলে লাভ নেই ম্যাডাম, আরো দুটো আছে, আপনার খেতেই হবে। তুমি আমার জীবনটা তছনছ করে দিচ্ছ। দোস্ত, ভাত বার্গার নতুন রেসিপি। চল দুজনে মিলে লাঞ্চ করি। এই রেসিপি ভালো চলবে, পুষ্টিও পাওয়া যাবে, আবার বার্গার খাওয়ার মজাও নেওয়া যাবে। তুই কি চাস, আমি সবার সামনে আবার তোকে আরেকটা থাপ্পড় দিই? আমাকে কেন দিবি? দিলে তোর বডিগার্ডকে দে। এই পাথরটাকে মারলে আমি নিজেই ব্যথা পাবো। ম্যাম, আপনি 2 মিনিট অপেক্ষা করুন, আমি বার্গারগুলো নিয়ে আসি। এই পাথর কোথাকার, খবরদার আর কিছু আনবে না। কি উল্টাপাল্টা কাজ করে, কোন দিন জানি পাস্তাতেও ভাত মিশিয়ে দিয়ে দেবে। আপনি খেতে চাইলে নিশ্চয়ই দিব। মুখ বন্ধ রাখো, আর একটা কথা বলবে না, খাবো না আমি কিছু। বুরাক চুপ করে দাঁড়িয়ে রইল। আপাতত কিছু না বলাই ভালো হবে। উমায়ের রাগে ফুঁসছে। প্রথমত ক্ষুধা পেয়েছে, আর দ্বিতীয়ত এই বডিগার্ডের প্যারা। হ্যাঁ,
সে বুড়াককে প্রথম দেখায় ক্রাশ খেয়েছে, কিন্তু এমন প্যারা সহ্য করার ক্ষমতা তার নেই। টিফিন টাইম শেষ হওয়ার ঘন্টা পড়তেই সবাই এক এক করে ক্লাসে চলে গেল। বুড়াকও গেল উমাইরের পিছনে। ভার্সিটি শেষ হওয়ার পর্যন্ত বুড়াক উমাইরের ক্লাসেই মূর্তির মতো দাঁড়িয়েছিল। ভার্সিটি শেষ করে উমাইর বাসায় আসলো। বাড়ির ভিতর ঢুকে হন হন করে এগিয়ে এসে সোফায় বসলো। মা অবাক, মেয়ে রেগে আছে কেন? বুড়াক গাড়ি পার্ক করে এসে বাড়ির ভিতরে ঢুকলো। মেয়ে এসেছে টের পেয়ে বাবা রুম থেকে বের হলো। বাবাকে দেখে উমাইর চিল্লিয়ে বলল, আব্বু, বডিগার্ড কি খুব জরুরি আমার জন্য? হ্যাঁ, হঠাৎ এরকম প্রশ্ন কেন? কারণ তোমার বডিগার্ড আমার মান সম্মান মাটিতে মিশিয়ে দিবে। এসব উল্টাপাল্টা কথা কেন বলছো তুমি? আমি জানি বুড়া খুব ভালো মানুষ। মানুষ ভালো এইটা আমিও জানি, কিন্তু জিজ্ঞেস করো তোমার ভালো মানুষ কি করেছে ভার্সিটি যে? ফিরোজ আনোয়ার বুড়াকের দিকে তাকিয়ে বললেন, বুড়া, কি হয়েছে? বড় সাহেব, ম্যামের ক্লাস টিচারের নজর তেমন একটা ভালো না। ইভটিজিং করার চেষ্টা করছিলেন উনি, তাই আমি পিস্তল বের করে উনাকে ভয় দেখিয়েছি। ফিরোজ আনোয়ার চিল্লিয়ে উঠলেন, কেন করলে তুমি এমন? হ্যাঁ বাবা, জিজ্ঞেস করো কেন করেছে। ফিরোজ আনোয়ার দাঁতে দাঁত চেপে বললেন, তোমার দরকার ছিল তাকে গুলি করে দেওয়ার। হ্যাঁ, ওয়েট বাবা, কি বললে? উমাইর অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে আছে। বাবা দেখি বুড়াককে আর এক বুদ্ধি দিচ্ছে। বুড়াক বলে উঠল, বড় সাহেব, আপনি অর্ডার দিলে আমি তাই করতে পারি। এই একদম না, সামান্য কথার জন্য কারো প্রাণ নেওয়া ঠিক না। ম্যাম, আজ ইভটিজিং করেছে, কাল আরও কিছু করতে পারে। যারা ইভটিজিং করে তারাও এক ধরনের ধর্ষক। চুপ থাকো তুমি। তুমি আছো কি করার জন্য? তুমি আমাকে প্রোটেক্ট করবে। ওকে ম্যাম। ফিরোজ আনোয়ার তার মেয়ের দিকে হেঁটে এসে জড়িয়ে ধরল। বড্ড ভয় করে ওনার। একটা মাত্র মেয়ে, মৃত্যুর পথ থেকে ফিরে এসেছে মেয়েটা। এখন তো মেয়ের গায়ে ফুলের টোকা উনি সহ্য করবে না। বাবার মনের অবস্থা বুঝতে পেরে উমাইর বলল, আব্বু, আমি তো তোমার ব্রেভ গার্ল। বিশ্বাস করো, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সকালে যখন আমাকে তুলে নিয়ে গেছিল তখনও আমি ভয় পাইনি, কারণ আমার তোমার উপর বিশ্বাস ছিল। ফিরোজ আনোয়ার মুচকে হেসে মেয়ের কপালে চুমু দিলেন। বুড়াক মাথা নিচু করে রেখেছে, কিন্তু আর চোখে বাবা আর মেয়েকে দেখে মুচকে হাসছে। মনে পড়ে যাচ্ছে নিজের বাবার কথা। বুড়াকের পরিবার চট্টগ্রাম থাকে। বুড়াক একজন আর্মি ছিল। একবার শত্রুদের সাথে গোলাগুলি হওয়ায় তার বুকে গুলি লাগে। অসুস্থ থাকার কারণে তাকে সময়ের আগে রিটায়ার করে দেওয়া হয়। সুস্থ হওয়ার পর থেকে সে ফিরোজ আনোয়ারের বডিগার্ড হিসেবে চাকরি নেন, কিন্তু অ্যাক্সিডেন্টের পর ফিরোজ আনোয়ার ওনার মেয়ের জন্য বুড়াককে বডিগার্ড হিসেবে রাখেন। বুড়াকের পরিবারে তার মা, বাবা, বড় ভাই, ভাবি আর ভাইয়ের 2 ছেলে মেয়ে থাকে। বুড়াক একা ঢাকায় থাকে। রাতের বেলা বুড়াক তার জামা কাপড় জিনিসপত্র নিয়ে উমাইরদের বাড়ির ফার্ম হাউসে শিফট হয়ে গিয়েছে। ফার্ম হাউসে একটা বড়সড় রুম, একটা বাথরুম আর রান্নাঘর। 2 জন মানুষ থাকার জন্য একদম পারফেক্ট। বুড়াক লম্বা শাওয়ার নিয়ে বাথরুম থেকে বের হলো। এখন বেশ ফ্রেশ লাগছে। বুড়াক হাতের দিকে তাকালো। রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে তার ত্বক কালো হয়ে গিয়েছে। কলেজে থাকতে সে বেশ খেয়াল রাখতো নিজের চেহারার, যাতে অসুন্দর হয়ে না যায়। আগের কথাগুলো ভাবতেই হেসে দিল। লাগেজ এখনো আনপ্যাক করেনি। খাটের পাশ থেকে লাগেজ নিয়ে খাটে রাখলো। চেইন খুলে এক এক করে তার জামা দেখতে লাগলো। জামা চুজ করতে সে একদম কাঁচা। কোনটা পরবে ভাবতে ভাবতে দিন চলে যায়। একটা ট্রাউজার বের করে আগে পরে নিল, তারপর একটা একটা করে গেঞ্জি দেখছে। একটাও পছন্দ হচ্ছে না। তখনই দরজা ঠকঠক করার শব্দ আসলো। টেবিলের উপর থেকে পিস্তলটা নিয়ে ধীর পায়ে হেঁটে গিয়ে দরজা খুলল। উমায়ের হাতে ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ খালি গায়ে বুড়াককে দেখে উমায়ের ঢোক গিল। আজ প্রথমবার সে বুড়াকের চোখ দেখল।
বেশ সুন্দর তার চোখগুলো। বুড়াক কিছুক্ষণ থতমত খেয়ে দাঁড়িয়ে থেকে দৌড়ে রুমে গিয়ে গেঞ্জি পরে নিল। টিভির সামনে তার সানগ্লাস রাখা, সেটাও পরে নিল। তারপর হেঁটে গিয়ে উমাইরকে বলল, হ্যালো ম্যাম, দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। তোমার জন্য আম্মু খাবার পাঠিয়েছে। দিন, আমার কাছে দিন। না না, তুমি ধরো না, আমি রেখে আসি। বুড়াক চুপচাপ সরে দাঁড়ালো। উমাইর ধীরে ধীরে ভেতরে গিয়ে রুমে গেল। খাটের উপর সব জামা অগোছালো অবস্থায় পড়ে আছে। উমাইর একটা লম্বা নিঃশ্বাস ফেলল। কোনো ব্যাপার না, কিছু কিছু ছেলেরা এমনই হয়। টেবিলের উপর খাবারের ট্রেটা রেখে উমাইর ঘুরে দাঁড়ালো। বুড়াক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। উমাইর ভ্রুকুচকে বলল, রাতের বেলা কেউ কালো রঙের সানগ্লাস পরে? আমাদের পড়তে হয়। ওহ প্লিজ, সালমান খানের বডিগার্ড মুভি আমিও দেখেছি। খোলো সানগ্লাস। নো ম্যাম। কি আজব মানুষ তুমি, এত সুন্দর চোখগুলো কেউ ঢেকে রাখে? আর রুমের এই অবস্থা কেন? ওই আসলে ম্যাম, মানে আমি। বুঝতে পেরেছি, যাও তুমি খেয়ে নাও, আমি জামা আলমারিতে রেখে দিচ্ছি। নো ম্যাম, আমি পারবো। আহা, তুমি চেঁচাচ্ছ কেন? বলছি না যাও ডিনার করো তুমি। ম্যাম আপনি। জাস্ট শাট আপ, ইটস মাই অর্ডার। বুড়াক চুপ হয়ে গেল। উমাইর এগিয়ে গিয়ে এক এক করে বুড়াকের সব জামা ভাঁজ করে আলমারিতে সুন্দর করে গুছিয়ে রেখে দিল। পুরোটা সময় বুড়াক মূর্তির মতো সেইভাবেই দাঁড়িয়েছিল। জামা সব রেখে উমাইর বুড়াকের দিকে তাকালো। এইটা কি সত্যি মানুষ নাকি রোবট? উমাইর বুড়াকের বরাবর দাঁড়িয়ে বলল, দাঁড়িয়ে না থেকে খেয়ে নাও, আমি যাই। খাওয়া শেষ হলে ল্যান্ডলাইনে একটা কল দিয়ে বলে দিও আমি আসবো না এগুলো নিতে। নো ম্যাম, আমি নিজেই যাব, আপনার আসতে হবে না। ও হ্যালো, এটা আমারই বাড়ি, এইখানে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই বাসা থেকেই সকালবেলা আপনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, তখন তো তুমি ছিলে না, এখন তো আছো। জি ম্যাম, আসছি। ওকে, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, আসি। ওকে ম্যাম। উমাইর মুচকে হেসে বেরিয়ে গেল। বোরাক দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে উমাইরের যাওয়ার পথে তাকিয়ে রইল। উমাইর হেঁটে গিয়ে বাসায় ঢুকে পড়ল। বোরাক মুচকে হেসে ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। আজানের শব্দ কানে ভেসে আসতেই উমাইরের ঘুম ভেঙে গেল। কিছুদিন ধরে নামাজ পড়া হয় না, এখন যেহেতু ঘুম ভেঙে গিয়েছে নামাজ পড়ে নেওয়া যাক। খাট থেকে নেমে দাঁড়ালো। ধীর পায়ে হেঁটে গিয়ে ফ্রেশ হয়ে উঁচু করে নামাজ পড়ে নিল। নামাজ পড়ে উমায়ের খাটে বসলো। এখন তো আর ঘুম আসবে না, কোনো না কোনো ভার্সিটির কিছু পড়া কমপ্লিট করে নেওয়া যাক। এর আগে একটা স্ট্রং কফি খেলে ভালো লাগবে। ধীরে ধীরে হেঁটে রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে নিল। বারান্দায় বসে প্রকৃতি দেখতে দেখতে কফি খাওয়ার মজাটাই আলাদা। উমায়ের বারান্দায় এসে দোলনায় বসলো। আকাশে পাখির কিচিরমিচির শব্দ করে উড়ে বেড়াচ্ছে। তখনই হলরুম থেকে মায়ের কথা বলার শব্দ ভেসে আসলো। তার মানে মাও উঠে গিয়েছেন। নোসাইবা বেগমের একটা খুবই হাস্যকর অভ্যেস রয়েছে, তা হলো সকাল সকাল উঠে উনি একা একা কথা বলে আর কাজ করে। উমায়ের হাসলো। তার বাসায় এক একটা মানুষ কমেডিয়ান। কফি শেষ করে উমায়ের উঠে দাঁড়ালো আর একটু এগিয়ে গিয়ে রেলিং ধরে দাঁড়ালো। চারপাশে চোখ বুলাতে বুলাতে হঠাৎ ফার্ম হাউসের দিকে চোখ গেল। বোরাক দরজা খুলে বাহিরে বের হলো। বোরাককে দেখে উমায়ের চোখ কপালে উঠে গেল, কারণ বোরাক খালি গায়ে শুধু একটা 3/4 প্যান্ট পরা। উমায়ের হাসলো। বেচারা মাত্র ঘুম থেকে উঠেছে হয়তো, চোখ মুখ ফুলে আছে। উমায়ের আর এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে রুম থেকে বের হলো। মা রান্নাঘরে একা একা বক বক করে কাজ করছে। উমায়ের ধীর পায়ে হেঁটে বাহিরে বের হয়ে গেল। বোরাক সুইমিং পুলের সামনে ঘুরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। বোরাক আর্মি ছিল, কেউ পেছন থেকে ধীর পায়ে হেঁটে আসলেও সে কিছুটা বুঝতে পারে। বোরাক পিছনে ফিরে উমায়েরকে দেখে সাথে সাথে সুইমিং পুলে লাফ দিয়ে দিল। উমায়ের হা হয়ে গেল বোরাকের কাণ্ড দেখে। তারপর হেসে বলল, লাভ দিলে কেন?
বুড়াক পুরো শরীর ডুবিয়ে রেখে শুধু মাথাটা বের করে বলল, গরম লাগছে ম্যাম, তাই। মেন্টাল বডিগার্ড, শীতকাল চলছে এখন। তাই ম্যাম। তুমি কি পাগল? উঠে আসো, ঠান্ডা লেগে যাবে। নো ম্যাম, আই এম ফাইন। এই পাথর কোথাকার, বের হবে কি না? বুড়াকার একটু ডুবলো, শুধু নাক আর মাথা তুলে রেখেছে। উমায়ের একটা লম্বা নিঃশ্বাস ফেলে ঘুরে দাঁড়িয়ে বলল, আচ্ছা, আমি তোমাকে দেখব না, বের হও, কিছু বলার আছে। আপনি বলুন ম্যাম, আমি শুনছি। মানবে না তাই না? ওকে, শোনো, আমি রেডি হচ্ছি, তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আজ তাড়াতাড়ি যাব। ওকে ম্যাম। যাচ্ছি আমি, এই শীতে আর ডুবে থাকতে হবে না, বের হও। বলেই উমায়ের চলে গেল। বুড়াক উমায়ের যাওয়ার অপেক্ষা করে ডুবে রইল। উমায়ের বাসার ভিতর ঢুকতেই বুড়াক তাড়াতাড়ি উঠে পড়ল সুইমিং পুল থেকে। ঠান্ডায় তার শরীর সত্যি জমে পাথর হয়ে যাচ্ছে। দ্রুত হেঁটে ঘরে চলে গেল। উমায়ের হাসতে হাসতে হাঁটছিল। হঠাৎ মাকে দেখে থমকে দাঁড়ালো। মা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। উমায়ের মায়ের সামনে দাঁড়িয়ে বলল, গুড মর্নিং আম্মু, কি হয়েছে? বাইরে গিয়েছো কেন না বলে? এমনি গেছিলাম। ভাঙা পা নিয়ে শুধু দৌড়াদৌড়ি করতে মন চায় তোমার? উমায়ের মুখ লটকালো। মা যখন বকা শুরু করে থামে না। কিছুক্ষণ বকার পর মা বলল, এখন সত্যি করে বলো, বাইরে গিয়েছিলে কেন? সকালবেলার টাটকা টাটকা বাতাস খেতে। পেট ভরেছে? হ্যাঁ, একদম ফুল। মা মেয়ে মিলে হেসে উঠল। কিছুক্ষণ হেসে উমায়ের বলল, আচ্ছা আম্মু, একটা প্রশ্ন করি? তুমি কবে থেকে পারমিশন নেওয়া শুরু করলে? বলছিলাম যে ওই বডিগার্ডটার মাথায় কি কোনো সমস্যা আছে? না তো, কেন? আরে শীতকালে সুইমিং পুলে ডুবকি মারছে। কিছু কিছু মানুষের শরীরে গরম বেশি, এতে মাথায় সমস্যা কি হলো? আম্মু, তুমি মানো আর না মানো, এই ছেলের মাথায় সমস্যা আছে। সুস্থ সবল মানুষটাকে কত কিছু বলছিস। আচ্ছা, এইসব কথা রেখে বল, রান্নাঘরে এই অবস্থা কেন? মা, আসলে আমি মা না করে বল, দুধ পড়েছে কিভাবে? কফি রান্না করছিলাম, তখনই পড়েছিল। হ্যাঁ, আর ভেবেছো আমি পরিষ্কার করে কি করব? মা তো আছি, তাই না? আমার রান্নাঘর নষ্ট করার জন্য তুমি একাই যথেষ্ট। নো ম্যাম, তুক্কু, ইস, এই বডিগার্ডটা আমাকে পাগল বানিয়ে ছাড়বে। আই মিন, নো মম, এমন কিছুই না। বুঝতে পেরেছি। যাও, এখন বই খাতা গুছিয়ে রাখো, ভার্সিটি যাবে না? ও শিট, আমার তো পড়ার কথা ছিল। আর পরে কি করবে? সময় পানির মতন গড়িয়ে যায়, আমরা বুঝিও না। 7টা বেজে যাবে খুব শীঘ্রই। তা ঠিক বললে। আচ্ছা, আমি বই খাতা গুছিয়ে রাখি গিয়ে। যাও। উমায়ের ধীরে ধীরে হেঁটে রুমে আসলো। আজকের ক্লাসের অনুযায়ী সব বই খাতা ব্যাগে ভরে নিল। মোবাইল হাতে নিয়ে রুম্মানকে কল করলো। 2 বার রিং বাজার পর রিসিভ করলো। রুম্মান ভারী কণ্ঠে বলল, বল। ওই ডালিম, কই তুই? বাসায়। আর তুই আমাকে ডালিম বলা বন্ধ কর প্লিজ। দোস্ত, রুম্মান অর্থ ডালিম ভুলে গেলি? ধ্যাৎ, তোর সাথে কথা বলাই বেকার, রাখি। রাখার আগে এইটুকু শুনে নে, আমার একটা বই তোর কাছে রয়ে গিয়েছে, মনে করে নিয়ে আসিস। হ্যাঁ, কাল রাতেই দেখে ব্যাগে রেখেছি। রাখ এখন, আমি ঘুমাবো। হারামজাদি, 7টা বাজে, ওঠ এখন। তোকে বলেছি 7টা বাজতে আরো 10 মিনিট বাকি, রাখি এখন। বলেই রুম্মান কল কেটে দিল। উমায়ের মোবাইলের দিকে তাকিয়ে রুম্মানের 14 গোষ্ঠী উদ্ধার করে মোবাইল বিছানার উপর রাখলো। ক্লাস শেষ করে উমায়ের আর রুম্মান ভার্সিটির মাঠে এসে বসলো। বুড়াক পকেটে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। যেই বুড়াককে দেখছে সেই হাসছে। উমায়ের মাথা তুলে বুড়াককে দেখে আবার রুম্মানের দিকে তাকালো। রুম্মান ফিক করে হেসে দিল।
উমায়ের চোখ ছোট ছোট করতেই রুম্মান মুখের উপর হাত দিয়ে দিল, তবুও হাসি থামছেই না। উমায়ের রুম্মানের মাথায় থাপ্পড় মেরে বলল, এতে হাসার কি আছে? দোস্ত, আঙ্কেল কি আর কোনো বডিগার্ড পায়নি? এই প্রশ্নটা আমার মনেও ঘুরপাক খাচ্ছে। বিশ্বাস কর, প্রথম দেখাতে আমিও ক্রাশ খেয়েছি, কিন্তু এখন এখন ভাবছি কিভাবে পিছন ছাড়াবো। আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? রুম্মান হেসে উমায়ের কানে ফিসফিস করে কি যেন বলল। উমায়ের খুশিতে আত্মহারা। বাই এনি চান্স আইডিয়া সাকসেস হলে এই বডিগার্ড নামক আপদ থেকে পিছা ছুটবে। রাতের বেলা উমায়ের সাদা রঙের শাড়ি পরেছে, চেহারায় বেশ করে মেকআপ করে ধবধবে সাদা করে রেখেছে, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে লাল বড় টিপ, চোখের চারপাশ কাজল দিয়ে লেপটে রেখেছে। রুম্মান বলেছে যে মানুষগুলো উপর দিয়ে মুখ শক্ত হয় তারা ভিতর দিয়ে ততটাই নরম হয়। তারা যতই সাহসী হোক না কেন, কোনো না কোনো জিনিসকে নিশ্চয়ই ভয় পায়। ভূত এমন এক জিনিস যাকে কম বেশি সবাই ভয় পায়। ভূত বলতে দুনিয়াতে কিছু নেই তা জানার সত্ত্বেও উমায়ের নিজেকে আয়নায় দেখে দাঁত বের করে হাসলো। দাঁতগুলো অতিরিক্ত সুন্দর লাগছে তার, একটু অসুন্দর বানালে ভালো হয়। রমজান মাসে অনেক মানুষ কয়লা নামক কালো গুঁড়া পাউডার দিয়ে দাঁত ব্রাশ করে। তার বাবা প্রতিদিন সেই কয়লা ব্যবহার করে। এখন বাবার রুমের বাথরুম থেকে আনবে কিভাবে উমায়ের ভাবতে পারছে না। উমায়ের দৌড়ে বারান্দায় গেল। ফার্ম হাউসের দিকে তাকিয়ে দেখে এখনো লাইট অন, তার মানে এখনো বুড়া ঘুমায়নি। উমায়ের ধীর পায়ে হেঁটে গিয়ে বাবার রুমের দরজার সামনে দাঁড়ালো। ভেতর থেকে কোনো শব্দ আসছে না, ভেবে নিল বাবা মা ঘুম। উমায়ের আস্তে করে দরজায় ধাক্কা মেরে দেখে দরজা খোলা। বাবা মা ঘুমানোর আগে দরজা কখনো বন্ধ করে না, কিন্তু কেন উমায়ের আজ পর্যন্ত বুঝতে পারেনি। উমায়ের ধীর পায়ে হেঁটে গিয়ে বাথরুমে গেল। কয়লার বোতল থেকে কয়লা বের করে দাঁতে ঘষে নিল। হে করে দাঁত কেলিয়ে দেখে তাকে পুরো পেতনির মতো দেখাচ্ছে। বোতলটা রেখে ধীরে ধীরে বাথরুম থেকে বের হলো। মা বাবার দিকে তাকিয়ে দেখে দুজনেই ঘুম। উমায়ের মুচকে হেসে ধীরে ধীরে হেঁটে রুম থেকে বের হয়ে গেল। এখন সে তার বডিগার্ডকে ভয় দেখাবে ভাবতেই হাসি আসছে। রুমে এসে ড্রয়ার থেকে মোবাইল, মোমবাতি আর লাইটার নিয়ে বেরিয়ে পড়ল। রুম্মান থেকে আইডিয়া পাওয়ার পরই মোবাইলে বাতাসের শব্দ ডাউনলোড করে রেখেছে, যাতে পরিবেশটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। উমায়ের তাড়াতাড়ি হেঁটে গিয়ে ফার্ম হাউসের পিছনে আসলো। এইখানে বুড়াকের রুমের জানালা আছে। জানালায় ঠক ঠক করে উমায়ের সরে গেল। বুড়াক ঠক ঠক শুনে জানালা খুলে ভালো মতো চেক করে দেখে কেউ নেই। উমায়ের হাসছে, বেশ মজা লাগছে তার। বুড়াক জানালা বন্ধ করে ভেতরে গেল। উমায়ের আবার গিয়ে জানালায় ঠক ঠক করে সরে গেল। বুড়াক আবারও জানালা খুলে দেখে কেউ নেই। ভ্রু কুচকালো সে, এত রাতে কে মজা করছে। উমায়ের মুখ টিপে হাসছে, ভাবলো এখন একটু পেতনিদের মতো হাসলে ভালো হয়। হিহি করে হাসতে যাবে তখনই পুরো এলাকার বিদ্যুৎ চলে গেল। উমায়ের থমকে গেল। চারিপাশ অন্ধকার। এখন পরিবেশ আরো ভয়ঙ্কর লাগছে। উমায়ের নিজেই ভয় পাচ্ছে এখন। মোবাইলে বাতাসের ভয়ঙ্কর শব্দ অন করে লাইটার দিয়ে মোমবাতি জ্বালিয়ে ধীর পায়ে হেঁটে গিয়ে ফার্ম হাউসের দরজার সামনে দাঁড়িয়ে দরজা ঠক ঠক করলো। প্রায় 2 বার দরজা ঠক ঠক করে উমায়ের দৌড়ে দূরে গিয়ে ঘুরে দাঁড়িয়ে রইল। বুড়াক দরজা খুলে ধীরে ধীরে বের হলো। চারপাশে চোখ বুলিয়ে দেখে কেউ নেই। উমায়ের মোমবাতিটা মুখের সামনে ধরে মাঠে হাঁটতে লাগলো। হঠাৎ সেদিকে বুড়াকের চোখ যেতে সে বড় বড় চোখ করে তাকালো। পকেট থেকে মোবাইল বের করে ঘড়ির টাইম দেখে বলল, রাত 1:30 বাজে। এই সময় ভূতদের বের হওয়ার সময় না, তারা তো 3টির দিকে বের হয়। ঘাপলা লাগছে ব্যাপারটা। কথাটা বলেই বুড়াক হেঁটে গেল উমায়ের দিকে, যাকে সে ভূত ভাবছে। বুড়াককে আসতে দেখে উমায়ের হেসে আরো দ্রুত হাঁটতে লাগলো। বুড়াক তাকে ধরে ফেললে খবর আছে। ভূতটাকে দৌড়াতে দেখে বুড়াক থেমে গেল। ভ্রুকুচকে ভাবলো, ভূত কি মানুষকে ভয় পায়? বুড়াক এইবার দৌড়ে গিয়ে ভূতটার সামনে দাঁড়িয়ে গেল। মোমবাতির আলোয় উমায়ের চেহারা খুব ভয়ঙ্কর লাগছে।
উমায়ের দাঁত বের করে হি হি করে হেসে উঠল। বুড়াক ভ্রু কুঁচকে তাকে আড়াআড়ি ভাবে ভাঁজ করে তাকিয়ে রইল। বুড়াক ভয় পাচ্ছে না দেখে উমায়ের মুখ লটকিয়ে বলল, ভয় পাওনি? ভয় পাবো কেন? কেন তুমি ভূতে ভয় পাও না? না। কি? এই তুমি জানো আমি তোমার ঘাড় মটকিয়ে ফেলতে পারি? বুড়াক চোখ ছোট ছোট করে আর একটু এগিয়ে গিয়ে উমায়ের বরাবর দাঁড়ালো। বুড়াকের চোখ দেখে উমায়ের ভালো মতো তাকালো। বুড়াক এতক্ষণ বুঝতে পারেনি, এখন বুঝতে পারলো। উমায়ের হেঁটে 2 কদম পিছিয়ে গেল। বুড়াকের ব্যবহারে উমায়ের অবাক হয়ে বলল, কি হলো? নো ম্যাম, কিছু না। চিনে ফেললে আমায়? জি, কিন্তু ম্যাম আপনি ভূত সেজে ঘুরছেন কেন? উমায়ের ডান বাম দেখলো, কি বলবে এখন। বুড়াকের দিকে তাকিয়ে হেসে আমতামটা করে বলল, আসলে আমি আমার বলুন ম্যাম। আমার ভার্সিটিতে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা হবে, সেটারই প্র্যাকটিস করছি। বুড়াক মুখ ঘুরিয়ে ফেলল। উমায়ের মিথ্যে বলল তা বুঝতে পেরেছে সে, কারণ বুড়াক উমায়ের সাথে তার ক্লাসেই থাকে। সে এমন কোনো প্রতিযোগিতার কথা শোনেনি। বুড়াককে চুপ থাকতে দেখে উমায়ের বলল, কি হলো, কি ভাবছো? নাথিং ম্যাম, এখন গিয়ে ঘুমান, সকালে ভার্সিটি যেতে হবে আর আপনার মেডিকেল চেক আপও আছে। মেডিকেল চেকআপ? আমার মেডিকেল চেকআপ? কিন্তু আমি জানি না কেন। বড় সাহেব তো বললেন আপনাকে ভার্সিটি শেষ হওয়ার পর হসপিটালে নিয়ে যেতে। তোমার উপর বিশ্বাস নেই, আমি আব্বুকে আগে জিজ্ঞেস করব, তারপর যাব। ওকে ম্যাম। তখনই বিদ্যুৎ চলে আসলো। উমায়ের মোমবাতিতে ফু দিয়ে নিভিয়ে দিয়ে মোবাইলে বাতাসের শব্দ অন করে চলে গেল। উমায়ের বাসের ভিতরে চলে যেতেই বুড়াক শব্দ করে হেসে উঠল। উমায়ের এত ফানি কেন বুড়াক বুঝে উঠতে পারে না। সে বুঝতে পেরেছে উমায়ের তাকে তাড়ানোর জন্য এমন করেছে। হাসি থামিয়েও সে তার ঘরে চলে গেল। উমায়ের তার রুমে যেতে যেতে বুড়াকে 14 গোষ্ঠী উদ্ধার করছে। হঠাৎ উজ্জ্বল রুম থেকে বের হয়ে চোখ ঢুলতে ঢুলতে এগিয়ে আসতে লাগলো। দূর থেকে উমায়েরকে দেখে সে ভয়ে চিৎকার দিয়ে উঠল। উজ্জ্বলের চিৎকারের শব্দ শুনে সবাই ঘুম থেকে দৌড়ে আসলো। বুড়াকের শব্দ শুনে দৌড়ে বাড়ির সামনে গেল, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ। উমায়ের কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। উসমান দৌড়ে এসে উজ্জ্বলের সামনে দাঁড়িয়ে আয়াতুল কুরসি পড়তে লাগলো শব্দ করে। উমায়ের চোখ খুলে তার 2 ভাইকে দেখে ভ্রু কুঁচকাল। মা আর বাবাও ভয় পাথর হয়ে দাঁড়িয়ে আছে। উমায়ের সবাইকে দেখে বলল, কি হলো তোমাদের? ওসমান আপুকে কাবু করে ফেলেছে পেতনিটাই। ওহে আমার বোকা ভাই, আমি তোর বোন। আমাদের বোনকে ছেড়ে দাও, না হলে তোমার খবর আছে। আর তুমি ব্রাশ করো না কেন? উমায়ের একটা লম্বা নিঃশ্বাস ফেলল। মা বাবার দিকে তাকিয়ে বলল, আব্বু আম্মু, আমি উমায়ের যেমন খুশি তেমন সাজতে গিয়েছিলাম, বাকিটা বায়োলজি হয়ে গিয়েছে। মা ফুপাতে ফুপাতে বলল, ওকে ভূত বলতে কিছু নেই, এটা ভুল। আমাদের মেয়েকে দেখো কি হয়ে গেল। আম্মু কি বলছো এসব? দেখো, তুমি যা চাইবে তাই পাবে। আমার মেয়েকে ছেড়ে দাও। আব্বু তুমিও? উসমানের উজ্জ্বল ধীরে ধীরে হেঁটে গিয়ে উমায়েরকে পিছনে ধরল। উমায়ের ঘাড় ঘুরিয়ে তার 2 ভাইকে দেখে দাঁত বের করে হাসলো। তার বেশ মজা লাগছে সবাইকে ভয় দেখাতে। যাক, ভালোই হলো। বুড়াককে ভয় দেখাতে পারলো না, কিন্তু মা বাবা আর ভাইরা তো ভয় পেল। উমায়ের হাসি দেখে উসমানের উজ্জ্বল নাক চেপে ধরলো। উমায়ের সাথে সাথে দাঁত বন্ধ করে ফেললো। তখনই জানালা ভেঙে বুড়াক ভেতরে আসলো। জানালা ভাঙার শব্দে সবাই আরো ভয় পেয়ে গেল। বুড়াক দৌড়ে তাদের সামনে আসলো। সবাই তো ঠিক আছে। উসমান আর উজ্জ্বল বুড়াককে দেখে বলল, বডিগার্ড ভাইয়া, এই পেতনিটাকে মেরে তাড়িয়ে দাও প্লিজ। ছোট স্যাররা ছাড়ুন ম্যামকে, উনার মধ্যে কোনো ভূত নেই। ম্যাম মেকআপ করেছে। মেকআপ? তাও রাত করে? উসমান আর উজ্জ্বল উমায়েরকে ছেড়ে দিল। উজ্জ্বল বলল,
তুমি মেকআপ করেছো রাত করে, ভূত সেজে ঘুরছো। আমি শুশু করতে যেতে চেয়েছিলাম, তোমার জন্য পারলাম না। আর আমাদের ঘুমও নষ্ট হলো তোমার জন্য। উমায়ের কিছু বলতে যাবে তখনই মা এসে উমায়ের কান মোচড় দিয়ে ধরলো। উমায়ের কান ধরে ফালাচ্ছে আর বলছে ছেড়ে দিতে। বাবা বলল, থাক, ছেড়ে দাও মেয়েকে। আব্বু, আসলে আমি মজা করতে চেয়েছিলাম। রাত করে কি তোমার মাথায় শয়তান বুদ্ধি ঘুরে শুধু? সরি আব্বু। রাখো তোমার শরীর আর যাও গিয়ে গোসল করে ঘুমাও, আর কোনোদিন এমন কিছু যেন না দেখি। বড় সাহেব, আপনি শান্ত থাকুন। হঠাৎ শব্দ শুনে আমি তাড়াহুড়ো করে আসতে গিয়ে জানালা ভেঙে ফেললাম। ভালো একটা সুযোগ পেল উমায়ের। হিন্দিতে বলে না মকে পে চৌকা, এখন সে সেইটাই মারার চেষ্টা করবে। উমায়ের হনহন করে বুড়াকের সামনে গিয়ে বলল, তোমার সাহস তো কম না, আমার বাড়ির জিনিসপত্রের ক্ষতি করলে। এই বাড়ির ছোট থেকে ছোট জিনিস আমার বাবার কষ্টের কামাই, আর তুমি এত বড় ক্ষতি করলে। এক্ষুনি বের হয়ে যাও, আমার এমন বডিগার্ড দরকার নেই। সরি ম্যাম, আমি বুঝতে পারিনি। জাস্ট সেট আপ, গেট আউট, এখনই চলে যাও। হ্যাঁ যাও, এখনই যাও। দেখলে আব্বু বলেছে যেতে, যাও বলছি। বুড়াককে না, তোমাকে বলছি, যাও রুমে। আব্বু আমি যাও বলছি। উমায়ের রাগী দৃষ্টিতে বুড়াকের দিকে তাকালো। উমায়ের চাহনি দেখে বুড়াক মাথা নিচু করে ফেলল। উমায়ের ভেঙচি কেটে হনহন করে রুমে এসে পড়ল। আলমারি থেকে জামা বের করে বাথরুমে গিয়ে লম্বা শাওয়ার নিয়ে বের হলো। এত প্ল্যান করে লাভটা কি হলো? উমায়ের বারান্দায় গিয়ে দাঁড়ালো। ফার্ম হাউসের দিকে তাকিয়ে বলল, মিস্টার পাথর, তোমার জন্য আমি কতগুলো বকা শুনলাম। সেদিন নিশ্চয়ই আসবে যেদিন আব্বু তোমাকে ইচ্ছে মতো বকবে, দেখে নিও। উমায়ের আর রোমান গালে হাত দিয়ে বসে আছে। রোমানকে রাতের ঘটনা সব খুলে বলল উমায়ের। রোমানের বুক চিরে একটা লম্বা নিঃশ্বাস বেরিয়ে আসলো। উমায়ের তার দিকে আহত দৃষ্টিতে তাকিয়ে আছে। তার দৃষ্টিতে যেন রোমানকে বলছে এর থেকেও ভালো একটা আইডিয়া দিতে। রোমান ফিসফিস করে বলল, কে কে বললো অতিরিক্ত মেকআপ করার জন্য? তুই তো বলেছিলি ভূতের মতো মেকআপ করতে। তাই বলে এত? ইউটিউবে দেখে নিতি কিভাবে ভূত সাজতে হয়। আইডিয়াটা আগে দেওয়া উচিত ছিল, আমি তো তোকে দেখে ইন্সপায়ার হয়ে সেজেছি। বলেই উমায়ের মাটির দিকে তাকালো। রোমান উমায়ের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আমাকে দেখে ইন্সপায়ার হয়ে সেজেছিস, এর মানে কি? মনে নেই তোর গত বছরের র্যাগ ডে এর দিন তুই কি ভূতের মতো সেজেছিলি? তোর সেই দিনের পিকটা দেখেই ইন্সপায়ার হয়েছি। উমায়ের কথা শুনে রোমানের গাল থেকে হাত সরে গেল। উমায়ের মাথায় টোকা মেরে বলল, তুই কি বলতে চাস, সাজলে আমাকে ভূতের মতো লাগে? উমায়ের মাথা ঢলতে ঢলতে বলল, হ্যাঁ, কেন তুই জানতি না? রুম্মান রাগে ফুঁসছে। ছোটবেলা থেকে সে সাজুগুজু করা খুব পছন্দ করে। মেকআপ করাও একটা আর্ট, যেটা সবাই পারে না। আর উমায়ের আজ তার আর্টের অপমান করলো। রুম্মান দাঁড়িয়ে পায়ের জুতা খুলতে লাগলো। উমায়ের রুম্মানের পায়ের দিকে তাকিয়ে বুঝতে পারলো এখন তার খবর আছে। রুম্মান জুতা খুলে ফেলতেই উমায়ের উঠে দৌড়ে পালালো। সে ভুলেই গিয়েছে তার পায়ে এখন সমস্যা আছে। তার পেছন পেছন রুম্মান জুতা নিয়ে দৌড়াচ্ছে আর উমায়েরকে হুমকি দিচ্ছে। হুমকিগুলো খুব কমন, যেমন, দাঁড়া বলছি, আজ তোর একদিন কি আমার একদিন। আমার আর্টের অপমান, আজ তোকে জুতা দিয়ে মারতে মারতে সত্যি ভূত বানিয়ে দিব। বুড়াক সোজা হয়ে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। খুব হাসি পাচ্ছে তার, কিন্তু এখন হাসবে না। সবার সামনে তার হাসতে ইচ্ছে করে না। হঠাৎ বুড়াকের তার বন্ধুদের কথা মনে পড়ে গেল। যখন আর্মি ছিল তার অনেক বন্ধু ছিল, এখন তাদের সাথে যোগাযোগ নেই। যোগাযোগ না থাকার কারণটাও খুব বড়। সে তার বন্ধুদের এখন বন্ধু মানে না। মানবেই বা কেন? প্রকৃত বন্ধুরা কখনো প্রতারক না,
বেইমান না আর জঘন্য হয় না। হঠাৎ কেউ বুড়াকের চোখের সামনে চুটকি বাজালো। বুড়াকের হুঁশ ফিরতেই দেখে উমাইর আর রুম্মান তার সামনে ভ্রু কুচকে তাকিয়ে আছে। বুড়াক আমতা আমতা করে বলল, ইয়েস ম্যাম, বলুন। কোথায় হারিয়ে আছো? কোথাও না ম্যাম, আপনি ঠিক আছেন তো? আপনার দৌড়ানো মানা। তো তুমি আমাকে থামাওনি কেন? সরি ম্যাম, ভুলে গিয়েছিলাম। রিল্যাক্স, গিল্টি ফিল করতে হবে না। আমি যত বসে থাকবো তত দেরি হবে আমার পা সুস্থ হতে। আচ্ছা, এইসব ছাড়ো, কোথায় হারিয়েছিলে বলো? কোথাও না ম্যাম। বললেই হলো, কখন থেকে ডাকছিলাম শুনছিলেই না। আপনারা তো ফাইট করছিলেন। ফাইট কি সারাদিন করবো নাকি? ফাইট শেষ। এর মধ্যে রুম্মান বলে উঠল, গার্লফ্রেন্ডের চিন্তায় হারিয়েছিলে তাই না? বডিগার্ডদের গার্লফ্রেন্ড হয় না ম্যাম। হোয়াট দ্য ফালতু জোক। সত্যি বলছি ম্যাম। আগে তো আর্মি ছিলে, তখন কি গার্লফ্রেন্ড ছিল না বা কাউকে ভালোবাসতে না? আমার জন্য আমার দেশ আর ডিউটি আগে ম্যাম। দ্যাটস গুড। আর তোমার গার্লফ্রেন্ড থাকতে পারে আমি বিশ্বাস করি না, কারণ তোমার গার্লফ্রেন্ড থাকা মানে রুম্মানের হ্যান্ডরাইটিং সুন্দর হওয়া কিছুটা সেম। রুম্মান রেগে গিয়ে উমাইরকে থাপ্পড় মেরে বলল, তুই আবার আমায় অপমান করলি? ভুল তো বলিনি, তোর হাতের লেখা এমনিতেও খুব জঘন্য। রুম্মান কিছু বলতে চেয়েও বলল না, কারণ এই মেয়ের সাথে কথা বলা মানে দেওয়ালে নিজের মাথা বাড়ি দেওয়া। উমাইর গাড়িতে বসে আছে চুপ করে, আর বুড়াক গাড়ি চালাচ্ছে। উমাইরের ইচ্ছে করছে না হসপিটাল যেতে, তার কোনো ফাঁকা রাস্তায় গিয়ে দৌড়তে ইচ্ছে করছে। মাঝে মধ্যে উল্টো পাল্টা ভাবনা তার মাথায় আসে। বুড়াক লুকিং গ্লাসে উমাইরকে দেখে অবাক হচ্ছে, কারণ প্রতিদিন উমাইর পুরো রাস্তা বকবক করতে করতে বাসায় যায়, কিন্তু আজ চুপ করে বসে আছে। বুড়াকের ইচ্ছে করছে জিজ্ঞেস করতে, কিন্তু কোনো এক অজানা কারণ তাকে বাধা দিচ্ছে। কিছুক্ষণ পর উমাইর বলল, বুড়াক, জি ম্যাম। আমি যদি তোমাকে একটা কথা গোপনে রাখতে বলি, রাখবে? যেমন ম্যাম? যেমন আমি হসপিটালে যেতে চাই না। প্লিজ বুড়াক, আমি যাব না। ম্যাম, মেডিকেল চেক আপ না করালে আপনার সমস্যা হতে পারে। আমার কিছু হবে না, আমি টাইম মতো ওষুধ নিচ্ছি তো। নো ম্যাম, আমি আপনার এই কথা মানতে পারবো না, কারণ আমার কাজ আপনাকে হেফাজতে রাখা। উমায়ের ধ্যাত বলে মুখ ফুলিয়ে বসে রইল। আয়নায় উমায়ের চেহারা দেখে বুড়াক মুচকি হাসল। মেয়েটি ভারী কিউট। যখন প্রথমবার বুড়াক তাকে দেখেছিল, উমায়ের তখন তার ভাইদের সাথে তাদের বাড়ির মাঠে ক্রিকেট খেলছিল, তাও হুইল চেয়ারে বসে। সেদিন বুড়াকের বেশ মায়া লেগেছিল উমায়েরকে দেখে, আর এখন মায়া লাগে না, বরং হাসি পায়। তার মনে হয় অ্যাক্সিডেন্ট হওয়ায় উমায়ের মাথায় সমস্যা হয়ে গিয়েছে। হসপিটালে চিল্লিয়ে উমায়ের পুরো হসপিটাল মাথায় তুলে রেখেছে। তার একটাই জেদ, সে এক্স রে করাবে না। তার বেশ লজ্জা লাগে এক্স রে করাতে। বোরাক ভ্রু কুঁচকে উমায়ের দিকে তাকিয়ে আছে। পায়ের এক্স রে করাতে আবার কিসের লজ্জা? মেয়েটার মাথায় সত্যি সমস্যা আছে, এখন সে শিওর হলো। ডাক্তার একটা লম্বা নিঃশ্বাস ফেলে বোরাককে বলল, এক্স রে করাটা বেশি প্রয়োজন না, কিন্তু আমাদের তো চেক করতে হবে ওনার পায়ে হাড় কতটুকু জোড়া লেগেছে। আমি করব না এক্স রে, আমার পা প্যারালাইজড হয়েছিল, ভাঙেনি। না মিস, উমায়ের আপনার পায়ের হাড়ও ভেঙেছিল আর প্যারালাইজডও হয়েছিল। আমার পা এইটা, আর আমি জানি না, একদম ভাঙেনি আমার পা। বুড়াক উমায়ের আগের এক্স রে ডক্টরের টেবিলের উপর থেকে নিয়ে এসে উমায়ের হাতে দিয়ে বলল, ম্যাম, আপনি চাইলে চেক করতে পারেন আপনার পা ভেঙেছিল কিনা। আপনি একজন সায়েন্সের স্টুডেন্ট, তাই একটু হলেও বুঝতে পারবেন।
উমায়ের একবার বুড়াকের দিকে তাকিয়ে আর একবার এক্সরের দিকে তাকালো। তারপর বুড়াকের হাত থেকে এক্সরে নিয়ে আলোর মধ্যে নিয়ে ভালো মতো চেক করলো। চেক করে মুখটা লটকালো। হ্যাঁ, পা ভেঙেছিল। চুপচাপ এক্সরেটা বুড়াকের দিকে বাড়িয়ে দিল। বুড়াক ডাক্তারের দিকে তাকিয়ে ইশারা করলো উমায়েরকে নিয়ে গিয়ে এক্সরে করাতে। উমায়ের নার্সের সাথে চলে গেল। বুড়াক চুপচাপ সোজা হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর সব মেডিকেল চেক আপ শেষ হওয়ার পর উমায়ের বেরিয়ে আসলো। এসে রাগী দৃষ্টিতে বুড়াকের দিকে তাকালো। ডক্টর এসে বুড়াককে বলল, এক্সরে রিপোর্ট 24 ঘন্টার পর পাবেন। ঔষধ চেঞ্জ করে কম পাওয়ারটা দিয়েছি। সময়ের মতো ওনাকে ওষুধগুলো দিবেন, কেমন? ওকে ডক্টর। ও কেন আমাকে ওষুধ দিবে? ও সামান্য একজন বডিগার্ড। ওষুধ আমাকে আমার আম্মু দিবে। ইয়েস ম্যাম, আমি বড় ম্যামকে গিয়ে সব বলবো, আর উনি আপনাকে সময়ের মতো ওষুধগুলো দিবে। উমায়ের ভেঙচি কাটলো। একদম সহ্য হচ্ছে না এই বডিগার্ড নামক আপদটাকে তার। বাসায় এসে উমায়ের হন হন করে তার রুমে চলে গেল। মা সোফায় কাভার চেঞ্জ করছিল। মেয়েকে রেগে আগুন হতে দেখে লম্বা নিঃশ্বাস ফেললেন। এত রাগ কেন মেয়েটার? তার বাবাও এতটা রাগী না, কিন্তু মেয়েটা হয়েছে ওয়ান অ্যান্ড অনলি। বুড়াক এগিয়ে এসে উমায়ের মাকে বলল, বড় ম্যাম, ম্যামের এক্সরে করেছে ডাক্তার। 24 ঘন্টার পর রিপোর্ট আসবে। সেগুলো আমি সময়ের মতো নিয়ে আসব। আর হ্যাঁ, ওনার ওষুধগুলো পরিবর্তন করা হয়েছে। যেহেতু আগের থেকে উনি সুস্থ হয়েছেন, তাই কম পাওয়ারের ওষুধ দিয়েছে। উমায়ের মা মুচকি হেসে উঠে দাঁড়ালেন। ধীর পায়ে বুড়াকের দিকে এগিয়ে এসে বুড়াকের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আল্লাহ তোমাকে জীবনে আরো সফল করুক। তুমি আছো বলেই আমরা নিশ্চিন্তে থাকতে পারি। এইটা আমার কাজ ম্যাম। বড় সাহেব আমার যে উপকারটা করেছে তা আমি কখনো ভুলতে পারবো না। উনি তোমার উপকার করেছেন কারণ তুমি নির্দোষ ছিলে। সেই অপরাধে তোমার কোনো হাত ছিল না। তাই ধন্যবাদ জানাচ্ছি। বড় সাহেব সেদিন সবার বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য কতই না কষ্ট করেছিল। তাই আমি ভেবেছি মরে যাব, তবুও এই পরিবারটার কোনো ক্ষতি হতে দিব না। নুসাইবা বেগম মুচকি হেসে বুড়াকের গালে হাত রাখলেন। বুড়াকও মুচকি হাসল। রুম থেকে বের হয়ে দূরে দাঁড়িয়ে উমায়ের সব শুনেছে। এখন তার মনে একটা প্রশ্ন করছে, কি এমন হয়েছিল যার কারণে তার বাবা বুড়াককে সাহায্য করেছে? বাবা তার কোনো কাজের কথা সন্তানদের সামনে বলে না, কিন্তু উমায়ের এখন জানতে ইচ্ছে করছে খুব। রাতের বেলা এই নিয়ে 8 বার উমায়ের রুম্মানকে কল দিয়েছে, কিন্তু রুম্মান ফোন ধরছে না। উমায়ের রাগে মাথা ফেটে যাচ্ছে। মোবাইলটা খাটে ছুঁড়ে মেরে হন হন করে বারান্দায় চলে গেল। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। মাথাটা একটু ঠান্ডা হতেই রেলিং এর ভর দিয়ে দাঁড়ালো। চারপাশে চোখ বুলাতে বুলাতে হঠাৎ মেইন দরজার দিকে চোখ গেল। বুড়াক দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। উমায়ের ভ্রু কুচকালো। রাত বাজে 1টার সময় কে হতে পারে? বুড়াকের সাথে থাকা মানুষটা একটা প্যাকেট বুড়াকের দিকে এগিয়ে দিল। বুড়াক প্যাকেট নিয়ে মানুষটার সাথে হাত মিলিয়ে তাকে বিদায় জানালো। মানুষটা প্যাকেট নিয়ে চলে গেল। বুড়াক ভালো মতো চারপাশে চোখ বুলালো। হঠাৎ উপরে তাকাতেই উমায়ের নিচু হয়ে গেল। নিচু হয়ে যাওয়ার কারণে বুড়াক উমায়েরকে দেখতে পারেনি। বুড়াক প্যাকেটটা নিয়ে তার ঘরে চলে গেল। উমায়ের উঠে দাঁড়িয়ে ফার্ম হাউসের দিকে তাকালো। তার মন বলছে এই বডিগার্ডটার মধ্যে কোনো ঘাবলা আছে। উমায়ের দ্রুত রুম থেকে বের হয়ে গেল। চারপাশে চোখ বুলিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। শীতে তার হাত পা জমে যাচ্ছে, তবুও ধীরে ধীরে হেঁটে ফার্ম হাউসের দিকে গেল। দরজায় কান লাগিয়ে শোনার চেষ্টা করলো ভেতরে কি চলছে। কিছু তো শোনা যাচ্ছে না। উমায়ের ধীর পায়ে হেঁটে জানালার সামনে গেল। জানালা হালকা ফাঁকা করে দেখে উমায়ের বাচ্চাদের মতো লাফিয়ে হাসলো। সে প্রথমবার জাসুসগিরি করছে, ভাবতেই তার খুশি লাগছে। জানালা হালকা ফাঁকা করে ঘরের ভিতরে তাকালো। বুড়া ঘুরে বসে টিভি দেখছে আর মোবাইল গুতোচ্ছে। দেখে তো মনে হচ্ছে কাউকে কল দিচ্ছে বারবার। হঠাৎ বুড়াকের মোবাইল বেজে উঠল।
রিসিভ করে কানে ধরল সে। ওপাশের মানুষটা কি বলছে তা তো শোনা যাচ্ছে না, কিন্তু বুরাকের কথা শুনে উমাইর যেন আকাশ থেকে পড়ল। বুরাক বলছে, আপনি কি শিওর এই বিষটা কাজ করবে? আমাকে প্রচুর জ্বালাচ্ছে তারা, তাই চাচ্ছি সবগুলোকে একেবারে শেষ করে দিতে। আচ্ছা, আমি আজই খাবারে বিষগুলো মিশিয়ে দিব। জি, ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। বলেই বুরাক ফোনটা রেখে দিল। উমাইর দেওয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে রইল। সে বিশ্বাস করতে পারছে না বুরাক তাদের মারার জন্য বিষ আনিয়েছে। না, যত পর্যন্ত উমাইর বেঁচে আছে তার পরিবারকে কিছুতেই কিচ্ছু হতে দিবে না। উমাইর দ্রুত হেঁটে গিয়ে ফার্ম হাউসের দরজায় ঠক ঠক করলো। খুব জোরে জোরে ঠক ঠক করছে। দরজা খুলতেই বুরাককে ধাক্কা দিয়ে উমাইর ভিতরে ঢুকে গেল। বুরাক অবাক হয়ে বলল, কি হলো ম্যাম, এত রাতে আপনি? নিজেকে খুব চালাক মনে করো, তাই না? কি বলছেন এগুলো ম্যাম? এই, একদম ঢং করবে না। তোমার আসল চেহারা আমি দেখে ফেলেছি। আমার আসল চেহারা? হ্যাঁ, তোমার আসল চেহারা দেখেছি মিস্টার বুরাক শাহরিয়ার শাহ। তুমি এত খারাপ আমি আগে কেন বুঝিনি? কিন্তু ম্যাম, আমি কি করেছি? কি করেছো? এত কিছু করার পর জিজ্ঞেস করছো কি করেছো? ম্যাম, আমি সত্যি বুঝতে পারছি না। তুমি আমার পরিবারকে শেষ করার জন্য বিষ আনিয়েছো। তুমি মারতে চাও আমাদের? বুরাক যেন আকাশ থেকে পড়ল। সে কি বলবে কি করবে বুঝতে পারছে না। বুরাক কিছু বলার আগেই উমাইর বলল, কিন্তু আমি বেঁচে থাকতে এমনটা হতে দিব না। আমি উমায়ের বিনতে ফিরোজ, আমার পরিবারের কোনো ক্ষতি হতে দিব না। ম্যাম, আপনি ভুল বুঝছেন। শাট আপ, জাস্ট শাট ইউর মাউথ। আমার বাবা মা তোমাকে কত ভালোবাসে, আর তুমি তাদের এই উপহার দিলে, প্রতারণা করলে তাদের সাথে। ম্যাম, আপনি ভুল বুঝছেন। আমি ভুল বুঝছি? তুমি বিষ আনাওনি? হ্যাঁ, আনিয়েছি, কিন্তু এই তো কবুল করলে। ম্যাম প্লিজ আমার পুরো কথা শুনুন। কি বলবে তুমি, কি বলবে? বুরাক দ্রুত খাটের উপর থেকে প্যাকেটটা নিয়ে এসে উমাইরের দিকে বাড়িয়ে দিল। উমাইর প্যাকেটটা দেখে বলল, বিষের প্যাকেট, তাই না? হ্যাঁ। আমি এখনই বাবাকে গিয়ে বলছি। ম্যাম প্লিজ খুলে তো দেখুন। উমাইর প্যাকেটটা দ্রুত খুলে বড় বড় চোখ করে তাকালো। সে কি সত্যি দেখছে? এইটা তো ইঁদুর মারার বিষ। ইঁদুর মারার বিষ দেখে উমাইর হা হয়ে দাঁড়িয়ে আছে। বুরাক কিছু বলতে যাবে তার আগে উমাইর বলল, ইঁদুর মারার বিষ? জি ম্যাম। উমাইর রাগে গজগজ করতে করতে বলল, তুমি আমাদের ইঁদুর মারার বিষ দিয়ে মারতে চাও? ভিয়াক! বুরাক বড় বড় চোখ করে তাকালো। এখনো এই বোকা মেয়েটা বোঝেনি। উমাইর আবার বলল, আমি আব্বুকে গিয়ে বলছি, তোমাকে আজই বের করাবো আমি এই বাসা থেকে। ম্যাম পুরো কথাটা শুনুন ম্যাম প্লিজ। উমাইর দাঁড়ালো না, দ্রুত প্যাকেটটা নিয়ে ফার্ম হাউস থেকে বেরিয়ে পড়ল। বুরাকও উমাইর পিছু পিছু যাচ্ছে। উমাইর বাসায় গিয়ে বাবার রুমের দরজা জোরে জোরে ঠক ঠক করতে লাগলো। চিল্লিয়ে পুরো বাড়ি সে মাথায় তুলে ফেলেছে। নুসাইফা বেগম ঘুম থেকে উঠে মুখ লটকালো। মেয়েটা আবার কোনো কাণ্ড করেছে। ধীরে ধীরে বিছানা থেকে নেমে গিয়ে দরজা খুলল। দরজা খুলতেই উমাইর দ্রুত রুমে ঢুকে বাবার দিকে এগিয়ে গেল। মেয়ের ডাকে বাবা ধরফড়িয়ে ঘুম থেকে উঠে বসলো। উঠে বসে উনি ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে আর ফেলছে। বুরাক দৌড়ে এসে রুমে ঢুকলো। ফিরোজ আনোয়ার অবাক হয়ে সবার দিকে তাকালো। উমাইরের দিকে তাকিয়ে বলল, কি হলো, এত তাকে আমাকে ডাকলি কেন? তুমি কি জানো এই বডিগার্ডটা তলে তলে কি করছে? আবার ছেলেটার পিছে পড়লি তুই? প্লিজ আব্বু, আমি বিনা কারণে ওর পিছনে পড়িনি। কি হয়েছে বল? বুরাক একটা লম্বা নিঃশ্বাস ফেলে চুপচাপ দাঁড়িয়ে রইল। উমাইর প্যাকেটটা বাবার দিকে এগিয়ে দিল।
বাবা প্যাকেটটা দেখে বলল, কি এটা? নিজেই দেখে খুলে। এইসব কি উমায়ের? আমাদের সবাইকে মেরে ফেলার জন্য ইঁদুর মারার বিষ আনিয়েছে তোমার প্রিয় মানুষটায়। তুমিই বলো আব্বু, আমাদের মারার জন্য কি ইঁদুর মারার বিষের যোগ্যতা আছে? আমাদের মারার জন্য তো ব্র্যান্ডের বিষ আনতে হবে। উমায়ের কথা শুনে মা কপালে হাত দিয়ে দিল। বুড়াক ঢোক গিলছে বারবার। তার মন বলছে এখন উমায়ের উপর দিয়ে ঝড় যাবে। বাবা উঠে দাঁড়ালো। রাগে ওনার চোখ লাল হয়ে গিয়েছে। উমায়ের আজ খুব গর্ব অনুভব হচ্ছে। বডিগার্ডটার আসল চেহারা আজ সে তার বাবার আনতে পেরেছে। বাবা দাঁতে দাঁত চেপে বলল, তুমি কবে বড় হবে উমায়ের? কবে সবাইকে ভুল বোঝা বন্ধ করবে? আব্বু, আমি ভুল বুঝিনি। চুপ থেকো উমায়ের। বুড়াকের দিকে তাকিয়ে, বুরাক, আমি জানি ও তোমার একটা কথাও শুনেনি। বলো তুমি এখন। বড় সাহেব, ফার্ম হাউসে অনেকগুলো ইঁদুর আছে। আলমারি, রান্নাঘর, খাটের তলায়, সব জায়গায়। আলমারিতে আমার জামাগুলো রেখে শান্তি পাচ্ছি না। প্রতিদিন একটা না একটা জামা ছেঁড়া পাই। একবার তো ঘুমের মধ্যে টের পেয়েছি আমার শরীরে উঠে পড়েছে। আর আমি ইঁদুর ভয় পাই, এই আর কি। সারাদিন সময় পাই না, তাই আমার এক পরিচিত মানুষকে কল দিয়ে ইঁদুর মারার বিষ আনতে বলেছি। সেটাই ম্যাম ভুল বুঝেছে। বুড়াকের কথা শুনে উমায়ের বড় বড় চোখ করে তাকালো। এত বড় ফুল করে ফেললো। এখন পাক্কা তার খবর আছে। বাবা রাগী দৃষ্টিতে উমায়ের দিকে তাকালো। উমায়ের বাবার চেহারা দেখে ভয় কাঁপছে। বাবার আগে গজগজ করছে। উমায়ের কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আব্বু, আমি আসলে আমি চুপ, একদম চুপ। তোমাকে আদর দিতে দিতে বাঁদর করে ফেলেছি আমরা। তোমার থেকে বেশি বুদ্ধি আমার ছেলেদের মধ্যে। কবে একটু বুঝতে পারবে উমায়ের? সবাইকে বিশ্বাস করা শিখো প্লিজ। তোমার বাবা এইভাবেই এই ছেলেটার উপর এত ভরসা করে না। এই ছেলেটা মানুষটাই এমন, যার ফলে আমি তাকে এত বিশ্বাস করি। লাস্ট ওয়ার্নিং তোমার জন্য। আর একবার বুরাককে ভুল বুঝলে তোমার একদিন কি আমার একদিন। যাও, এখন রুমে যাও। উমায়ের মুখ লটকিয়ে মাথা নিচু করে রেখেছে। ফিরোজ আনোয়ার বুড়াকের হাতে প্যাকেটটা দিয়ে বলল গিয়ে ঘুমিয়ে পড়তে। যাওয়ার আগে বুড়াক একবার উমায়ের দিকে তাকালো। খুব মায়া লাগছে তার। বাবা আবার ধমক দিয়ে বলল উমায়েরকে রুমে চলে যেতে। উমায়ের চুপচাপ বাবার রুম থেকে বের হয়ে গেল। মেয়ের চেহারা দেখে মা বলল, মেয়েটাকে এইভাবে বকলে কেন? তো কি করব, প্রতিদিন রাতে সে একটা না একটা কাণ্ড করে বসে। আজ সে বুড়াককে কত বড় অপবাদ দিয়েছে বুঝতে পারছো কিছু? তুমি ভালো মতন জানো উমায়ের এমনই। ছোট ছোট কথাকে সে বড় বানিয়ে ফেলে, তাই বলে এইভাবে বকবে? এখন যদি কিছু না বলি পরে আবার কোনো কাণ্ড করবে। তোমার সাথে কথা বলাই বেকার। ঘুমাও তুমি। আমি দেখে আসি মেয়েটাকে। এখন একটু আদর দিয়ে না বুঝালে কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলবে। যাও। মা দ্রুত রুম থেকে বের হয়ে উমায়ের রুমে আসলো। উমায়ের চুপচাপ খাটের এক কোনায় বসে আছে। মা ধীরে ধীরে হেঁটে গিয়ে উমায়ের পাশে বসলো। উমায়ের চেহারা দেখে মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। মা উমায়ের হাত ধরে বলল, মা, তুই কবে বড় হবি? একটা মানুষের পুরো কথা না শুনে কেউ রিয়েক্ট করে বল? মা, আমি কি করব বলো? আমার ভালো লাগে না ওকে। আমি কি আগে ছিলাম না বডিগার্ড ছাড়া? এখন আমার বডিগার্ডের কি প্রয়োজন বলো? হ্যালো বন্ধুরা, আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদের মধ্যে 84% লোকেরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। এত কষ্ট করে ভিডিও মেক করি, অথচ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু ইউটিউব থেকে পালাতে হবে। সো ইউটিউব থেকে যদি আমাদেরকে পালাতে না হয় তার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। বুড়াক আসার পর তোর উপর থেকে বিপদ চলে গিয়েছে, খেয়াল করেছিস? ছেলেটা দিন রাত এক করে তোর খেয়াল রাখে। দরকার নেই আমার তার খেয়াল রাখা। আমি আগে ভালো ছিলাম,
কিন্তু এখন আমার ভালো লাগে না। তুই কেন বুঝতে পারছিস না? তোর বাবা রাজনীতি শুরু করার পর থেকে আমাদের উপর বিপদের উপর বিপদ আসছিল। তোকে হারিয়ে ফেলতে ফেলতে আবার ফিরে পেয়েছি আমরা। কিভাবে তোকে একা থাকতে দিই বল? যাও তো এখন, আমি কথা বলতে চাই না। মারে শোন, বোরাক অনেক ভালো ছেলে, তাই তো তোর বাবা তার উপর এত ভরসা করে। এই কারণে তাকে আমার সহ্য হয় না। বাবা সারাদিন ওই ছেলেটার প্রশংসা করে। জবে থেকে এই ছেলেটা এসেছে বাবা আমাদের যেন ভুলে গিয়েছে। উমাইরের কথা শুনে মা হেসে দিল। হাসতে হাসতে উনি বললেন, ও এই তো ব্যাপার, মানে আমার মেয়েটার হিংসে হচ্ছে? তার মানে হচ্ছে তার বাবা তার থেকে বেশি বোরাককে ভালোবাসে? আমার মনে হচ্ছে না, আমি শিওর। এমনটা না মা, তোর বাবা তোকে যতটা ভালোবাসে ততটা আর কাউকে ভালোবাসে না। তুই আমাদের প্রথম সন্তান, আর প্রথম সন্তানরা বাবা মার জন্য খুব স্পেশাল হয়। উমাইর কিছু বলল না, সে মুখ ফুলিয়ে বসে রইল। মা এসে উমাইরকে আরো অনেক কিছু বুঝিয়ে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বুঝিয়ে রুম থেকে বের হলো। বুঝিয়ে কি লাভ? উমাইর এইসব বোঝার মানুষ না। যেহেতু একবার ভেবেছে এই আপদটাকে বিদেয় করবে, মানে করবে। পরের দিন। আচ্ছা দোস্ত, এমন একটা বডিগার্ড যদি কারো জীবনে থাকে, সে কখনো চাইবে না এই বডিগার্ডটাকে নিজের থেকে দূর করতে। কিন্তু তুই উল্টো, এত হ্যান্ডসাম ছেলেটাকে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছিস। রুম্মানের কথা শুনে উমাইর একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, শোন, যার কষ্ট সে বুঝে, অন্যরা তো সো স্যাড বলে যায়। ওই পাগল, আমি কি সো স্যাড বলে চলে গিয়েছি? যেতে কতক্ষণ? কখনো যাব না তোকে ছেড়ে। ছেলে হলে তো তোকেই বিয়ে করতাম, বল। ছি, আমি তোকে একটুও বিয়ে করতাম না। বিয়ে কি একটু আর বেশি হয়? তুই এইসব ফালতু কথা রাখতো, আরো আইডিয়া দে এই আপদটাকে বিদায় করার। পারবো না দোস্ত, প্লিজ, আই নিড ইউর হেল্প। রুম্মান ভেঙচি কাটলো। তার মাথায় তো আর কোনো আইডিয়া আসছে না। তখনই বুড়াক আসলো। সে গিয়েছিল আইসক্রিম আনতে। আইসক্রিম নিয়ে এসে উমাইর আর রুম্মানের হাতে আইসক্রিম দিয়ে আবার সোজা হয়ে দাঁড়ালো। দুজন চুপচাপ বসে আইসক্রিম খাচ্ছে। হঠাৎ রুম্মান আইডিয়া বলে উঠল। উমাইর বলল তাড়াতাড়ি বলতে। রুম্মান উমাইরের কানে ফিসফিস করে বলল তার আইডিয়া। রুম্মানের আইডিয়া শুনে উমাইরের চোখ ছলছল করে উঠল খুশিতে। উমাইর রুম্মানকে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ দোস্ত, সত্যি তুই আমার প্রকৃত বন্ধু। লাভ ইউ টু দোস্ত, তোর জন্য আমি আইডিয়ার পাহাড়ও বানাতে পারবো। আইডিয়াটা কাজ করবে তো? নিশ্চয় করবে। ওকে, আজ রাতে বোরাক নিশ্চয়ই পালিয়ে যাবে, দেখে নিস। রাত 2টো বাজে। উমাইর তার রুমে পায়তারা করছে আর একা একা বকবক করছে। কখন কল দিয়ে বলেছি, এখনো আসছে না কেন? দেখ, ভালো লাগে না। উমাইর খাটে বসে কার যেন 14 গোষ্ঠী উদ্ধার করছে। কিছুক্ষণ পর তার মোবাইলে কল আসলো। মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিনে দেখে হেসে দাঁড়ালো। রিসিভ করে কানে ধরে বলল, কখন থেকে অপেক্ষা করছি, কোথায় তুমি? আপনার বাড়ির দরজার সামনে। কয়টা এনেছো? 20টা। টাকা রেডি তো? হ্যাঁ হ্যাঁ, তোমার টাকা রেডি। তুমি দাঁড়াও, আমি আসছি। উমাইর কল কেটে ধীরে ধীরে রুম থেকে বের হলো। চারপাশে চোখ বুলিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। মেইন দরজার দিকে ধীর পায়ে হেঁটে গিয়ে দেখে দারোয়ান মামা ঘুমাচ্ছে। উমাইর ধীরে ধীরে দরজা খুলে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। উমাইর তার সামনে গিয়ে বলল, তুমি আবরার? আজ্ঞে হ্যাঁ। এত দেরি হলো কেন? ম্যাডাম, কাটাবন থেকে আসছে, দেরি তো হবেই। আচ্ছা আচ্ছা, যেভাবে বলেছি সেভাবে করতে পারবে তো? একদম। কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি,
ইঁদুরগুলো ভ্যাকসিন দেওয়া নেই, যদি কামড় দেই ইঞ্জেকশন দিতে হবে। আবরারের কথা শুনে উমাইর একটু চিন্তায় পড়ে গেল। উমাইরের চিন্তিত চেহারা দেখে আবরার বলল, এখন বলুন, ইঁদুরগুলো রাখবেন নাকি নিয়ে চলে যাব? না না, রেখে যাও, এত টাকা আছে, গুনে নাও। কোন রুমে ছাড়তে হবে ইঁদুরগুলো? আসো, আমার সাথে দেখাচ্ছি। উমাইর আবরারকে নিয়ে ফার্ম হাউসের পিছনের দিকে গেল। জানালা টান দিয়ে দেখে খোলা। আবরারকে বলল সব ইঁদুর এই জানালা দিয়ে ঢুকিয়ে দিতে। আবরার গাড়ি থেকে এক এক করে দুটো খাঁচা নামালো। দুটো খাঁচাতে মোট 20টা ইঁদুর। আবরার এক এক করে সব ইঁদুর ফার্ম হাউসের জানালা দিয়ে ঢুকিয়ে দিয়ে চলে গেল। উমাইর অপেক্ষায় আছে কখন বুড়াক ভয়ে চিল্লিয়ে উঠবে। মনটা আকুপাকু করছে বুড়াকের চিৎকার শোনার জন্য। অবশেষে জানতে পারলো বুড়াক কোন জিনিস ভয় পায়। উমাইর হেঁটে ফার্ম হাউসের দরজা থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। কথায় আছে, দুটো পাতিলা একসাথে থাকলে বাড়ি খাবে। তেমনি ফার্ম হাউসের ভিতরে থাকা ইঁদুরগুলো একে অপরকে দেখে জোরে জোরে শব্দ করছে। যেমন মানুষ মানুষের শত্রু হয়, তেমন ইঁদুররাও শত্রু হতে পারে। সবগুলো একসাথে মারামারি কামড়াকামড়ি করছে।